অনেকেই বলেন দেশের ছাত্র রাজনীতির সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র রাজনীতি কখনো বন্দী থেকেছে লেজুর বৃত্তিতে, কখনো বা কর্তাভজা রাজনীতির দুর্বিপাকে, কখনো আবার অবিশ্বাসের ঘূর্ণিপাকে। তাই অনেকের কাছেই যা দ্বিতীয় সংসদ কিংবা দেশের ছাত্র আন্দোলনের বাতিঘর, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুই হয়ে থেকেছে অকার্যকর। প্রশ্ন তাই ২৪শে জুলাইয়ের রক্তাক্ত প্রেক্ষাপটে ডাকসু কি ফিরতে পারবে তার পুরনো গৌরবোজ্জ্বল ধারায়, নাকি পুরনো কক্ষপথেই আবর্তিত হবে বারবার? আমরা তাই বুঝতে চাই এবারের ডাকসু নির্বাচনের চালচিত্র ও চরিত্র। উত্তর জানতে প্রথমবারের মতো একসাথে টিভি পর্দায় একে অপরের মুখোমুখি হবেন ৫ জন অতিথি, যারা এবার ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা আজকে আমার প্রশ্নের উত্তর দিবেন এবং পাশাপাশি উত্তর দিবেন আমাদের আমন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানা প্রশ্নেরও। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ZSRM প্রেজেন্টস মিড দ্য পিপলে। আপনাদের সাথে আছে আমি জান্নাতুন নাইম। শুরুতে আমাদের অতিথিদের সাথে আমি প্রশ্ন পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতে রয়েছেন মেঘমল্লার বসু, প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এরপরেই পরিচয় করিয়ে দিতে চাই আবু বাকের মজুমদারের সাথে, তিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এরপর রয়েছেন SM ফরহাদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তারপরে রয়েছেন উমাম্মা ফাতেমা, সহসভাপতি পদপ্রার্থী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, এবং রয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী স্বতন্ত্র। আপনাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এবং যারা আজকে স্টুডিওতে রয়েছেন শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ফরহাদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম। শিবিরের বিরুদ্ধে আপনাদের বিরোধী যারা রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তারা গুপ্ত রাজনীতির অভিযোগ করে থাকেন, এবং অনেকেই বলেন যে আপনারা একসময় ছাত্রলীগ করতেন, অনেক ওয়ান ফাইন মর্নিং আপনারা হঠাৎ করেই ঘোষণা দিয়ে শিবির হয়ে গেলেন। এবং মেঘমল্লারের ভাষায় হচ্ছে ক্যাম্পাসে ছাত্র শিবির নিষিদ্ধ ছিল ৯০-এর সামাজিক চুক্তির মাধ্যমে, যা গণঅভ্যুত্থানের পরে নর্মালাইজ হয়েছে কোনো রকমের প্রক্রিয়া অনুসরণ না করে। আপনাদের একজন সদস্য জয়নুদ্দিন সরকারকে আমি দেখছিলাম যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে বিমান হাইজ্যাকার হিসেবে একটি পোস্ট দিয়েছেন, যেটি আবার ভাইরাল হয়েছে। সত্য না মিথ্যা সেটি আপনি বলবেন। এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছাত্ররা আপনাদেরকে কেন ভোট দিবে, যাদের বিরুদ্ধে গুপ্ত রাজনীতির অভিযোগ রয়েছে এবং যাদের একজন সদস্য একজন বীরশ্রেষ্ঠকে বিমান হাইজ্যাকার বলছেন? এবং আপনার আমি প্রোফাইল দেখছিলাম, সেখানে দেখলাম কাভার ফটোতে আপনি লিখেছেন, মানে যেটি আপনি দিয়ে রেখেছেন তা হচ্ছে টু থিংস ডিফাইন ইউ, ইউর পেশেন্স ওয়েন ইউ হ্যাভ নাথিং অ্যান্ড ইউর অ্যাটিটিউড ওয়েন ইউ হ্যাভ এভরিথিং। এখন তো আপনাদের একরকম সুসময় যাচ্ছে বলা যায়। তো গণেশ পাল্টে গেলে ধৈর্য ধারণের অংশ হিসেবে আপনারা আবার মানে পুরনো রাজনৈতিক ধারায় বা গুপ্ত রাজনীতিতে ফিরে যাবেন কিনা? বেশ ভালো প্রশ্ন করেছেন আর কি। আমি একটা একটা করে উত্তর দিই। জি, প্রথমত হচ্ছে গুপ্ত রাজনীতির ইস্যুতে আমরা বারবার রিপ্লাই দিয়েছি। আমি সবার কাছে সাজেশন চেয়েছি যে আর কিভাবে করলে পরে, কিভাবে প্রোগ্রাম করলে পরে, কিভাবে শিক্ষার্থীদের সাথে কানেক্ট হলে পরে, কিভাবে করে আরও কত রকমের ভিগারাসকের আয়োজন করলে পরে আমাদেরকে আপনারা এই ধরনের ট্যাগিং থেকে দূরে থাকবেন। তখন আমার কাছে অকপটে আমার কাছে মনে হলো যে ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য প্রত্যেকবারই এক একটা ট্যাগিং আসতো আর কি, যতবারই আমরা সুযোগ পেয়েছি কাজ করার। তো এবার আমরা যখন গত বছর 5 আগস্টের পরে কাজ যখন ফুল স্কেলে শুরু করতে পেরেছি, তখন ওই পুরনো ট্যাগিংগুলো আবার দেওয়া হচ্ছিল। প্রথম আসলো পরিবেশ পরিষদ, একটি গুরুত্বপূর্ণ জিনিস, তোমাকে নিষেধ করা হলো, কাজ করতে পারবা না বলা হচ্ছে। তখন আমরা বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেটস এবং একাডেমিক কাউন্সিলের বাইরে আর কারো লিগ্যাল অথরিটি নেই, আপনি কাউকে অ্যাক্সেস দেবেন কি দেবেন না এটা নিয়ে। শিবিরকে নিয়ে, ঢাকা ইউনিভার্সিটির শিবিরকে নিয়ে আপনার কোয়েশ্চেন থাকলে, অভিযোগ থাকলে স্পেসিফিক প্রত্যেকটা কেস মামলা করেন, অভিযোগ করেন, প্রশাসনিক অভিযোগ দেন, আমরা এটা ডিল করবো। সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা অভিযোগ করেন, আমরা ডিল করবো। লিগেলি আসেন, আমরা ডিল করবো, কিন্তু আপনি নিজের আইন হাতে নিয়ে নিষেধ করবেন সেটা হবে না। তারপরে আমরা একটু ঘাটলাম, দেখলাম যে হচ্ছে 2006 সালে একবার আমরা হচ্ছে লিগ্যাল পাঠাইছিলাম যে হচ্ছে আপনাদের কোন ডকুমেন্ট আছে। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বললেন তন্ন করে খুঁজে এই ধরনের কোনো রেজুলেশন, কোনো ডকুমেন্ট পাই নাই। তারপর আমরা জিজ্ঞেস করলাম ভাইদেরকে যারা আমাদের বিরোধিতা করেন, এটা কেন করছেন? বলতে জাহাঙ্গীরনগরের একটি ঘটনা, জাহাঙ্গীরনগরের শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে সিনেটে। তারপর আমরা 5 তারিখের পরে, যদিও তিনি বিএনপিপন্থী ভিসি, প্রকাশ্যে বিভিন্ন কিছু বলেন, তবুও আমরা বললাম যে একটু খুঁজেন না। তিনি খুঁজলেন, রেজুলেশন খুঁজে বললেন হ্যাঁ রেজুলেশন থাকতে পারে, খুঁজলেন, দেখলেন এখানে নিষেধাজ্ঞার কিচ্ছু নাই। এই যে মিথ্যা ফ্রেমিংয়ের উপর দীর্ঘদিন শিবিরকে কনভার্ট করা হইলো, এখন যখন করতে পারছে না, কীভাবে করা যায়? ওনাদের এক্সপার্ট টিম বসলো, তাহলে একটা ট্যাগিং দেওয়া যায়। ট্যাগিং হলো গুপ্ত রাজনীতি। হ্যাঁ ঠিক আছে, আমরা ট্যাগিং থেকে উত্তরণ করতে চাই, এখন কী করা যায়? আমরা এখন বিগার স্কেলে প্রোগ্রাম করলাম। প্রোগ্রাম করলে কোথাও সেখানে আবার মব তৈরি করা হয়, ওইটা কেন হচ্ছে, এখানে হল এটা কেন হচ্ছে, ওইটা করা যাবে না, বিভিন্নভাবে আটকানোর ফোন দিয়ে আটানো হলো। আপনি আমার প্রোগ্রামও করতে দেবেন না, আবার একটু স্লো হলে বলবেন গুপ্ত, আবার মানে নানান ট্যাগিং আনবেন। আমি বারবার বলেছি স্পেসিফিক কেস বাই কেস আসুক। 71 নিয়ে আলাপ করছেন, 71 নিয়ে আমরা প্রেস কনফারেন্সে বারবার বলেছি
71 নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের যে ইতিহাস মানচিত্র এবং এই আমাদের স্বাধীনতা দিয়েছে সেটাকে ডিজোন করে বাংলাদেশে কারো রাজনীতি, বাংলাদেশে কারো হচ্ছে তার প্র্যাকটিস করার রাইটস আছে বলে আমি মনে করি না। 71কে অবশ্যই ধারণ করতে হবে। দ্বিতীয়ত স্পেসিফিক কারো কেস থাকলে, আমাদের জোটের ইস্যুতে কোনো কনসার্ন থাকলে সেটা অবশ্যই আপনারা কনসার্ন দিতে পারেন, সেই কনসার্নটা আমি করবো। আর যার ব্যাপারে বলছেন আমি আমার চোখে পড়ে নাই যে এটা সম্ভবত সে আগে কোথাও কি বলছে, আমি যেহেতু বলেছেন আমি জিজ্ঞেস করব। যদি আমাদের কাছে মনে হয় আমাদের চোখে পড়ে গেল আপনার পড়লো না, আমি বলছি যদি আমার কাছে মনে হয় কেউ 71কে কোনোভাবে ডিজোন করছে, কোনো 71কে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, তাহলে আমরা কোনোভাবে তাকে ছাড় দেবো না, সে যেই হোক না কেন কোনোভাবে ছাড় দেবো না। এখন আসি পরের পয়েন্টে। আমাদের আপনি যেটা বলছেন যে সম্ভবত প্রশ্ন করছেন যে এখন আপনারা ওই যে আপনাদেরকে কেন মানুষ ভোট দেবে, ইয়াস কেন ভোট দেবে। এখানে আসলে ডাকসুর অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হইল শিক্ষার্থীদের অধিকারটাকে, শিক্ষার্থীদের ক্রাইসিসটাকে অ্যাড্রেস করা, সলভ করা। আবার যে নেতা হইতে চাই তার ইন্টেনশন কি? তার ইন্টেনশন হলো আমি কোনোভাবে যদি জিতে আসতে পারি ভাই, তাহলে কোনোভাবে নেতা হই, এই ধরনের চিন্তা অনেকে কাজ করে। তো এখন ভোটারকে যেটা করতে হবে সেটা অ্যানালাইসিস করতে হবে যে এখানে শিক্ষা কীভাবে করে। এর আগে তো আমার বহুবার ডাকসু হয়েছে, আমরা দেখেছি যে 90 ডাকসু হয়েছে, একটা দল পূর্ণ প্যানেল নিয়ে জিতেছে, জেতার পরে ক্যাম্পাসে কী হয়েছে, সারা দেশে কী ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে পরবর্তীতে। ইভেন কদিন পরে দেখা গেল ওই যে গণরুমের রীতি চালু হয়ে গেল ক্যাম্পাসে, ধীরে ধীরে আরও বহু রীতি চালু হয়েছে আর কি। এখন আমি ফার্স্ট যেটা করতে চাই সেটা হচ্ছে ক্যাপাসিটি, লিডারের ক্যাপাসিটি টেস্ট করতে হবে যে ভোটারকে, যে ক্যাপাসিটির জায়গা থেকে। আমার কাছে মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা আমাদের রিসোর্স মোবিলাইজেশন, আমাদের ম্যান পাওয়ার মোবিলাইজেশন, আমার অ্যালামনাইকে এঙ্গেজ করা, কোনো ধরনের গ্রুপিং ছাড়া, কোনো ধরনের পারস্পরিক কোরামবাজি ছাড়া, কোনো ধরনের দ্বন্দ্ব ছাড়া, সংঘাত ছাড়া সবাইকে ইউনাইটেডলি শিক্ষার্থীদের রাইটসের জন্য একসাথে একই ফ্লোতে কাজে লাগানো, সেই ক্যাপাসিটিটা আমাদের সংগঠনের, আমাদের লিডারদের আগেও ছিল, এখনও আছে, সেটা আমরা প্র্যাকটিস করছি। আরেকটা জিনিস আমার মনে হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অনেস্টি। আপনি 5 টাকা পাইলে সততা দেখান, 100 কোটি পাইলে অসৎ হয়ে যান, এরকম নীতি যদি হয় তাহলে একটু ডিফিকাল্ট আর কি এই লিডারদের দেশ গড়া। সেক্ষেত্রে ছাত্র শিবিরের একটা জায়গা থেকে আমাদেরকে, আমি তো ক্লাস 6-7 থেকে শিবির করছি, 7 থেকে বলা চলে, তখন আমাদেরকে শিখাইতো। পরবর্তীতে পরে যখন না আমার সেই 13-14 সালে সেই মিছিলগুলো এখনো দেখবেন মহানগরের উত্তরের পেজে, চট্টগ্রাম মহানগর উত্তরের পেজে, সেই মিছিলের পুলিশের মুখোমুখি মিছিল, সেসবগুলো পেজে ঘাটলে এখনও পাবেন। আমরা একটু ফুটেজ দেওয়া, শেয়ার দেওয়া, রিকল করা, এগুলো কম করে দেখে হয়তো খুঁজে পাচ্ছেন আর কি অনেক ভাইয়েরা। যাই হোক, যেখানে ছিলাম, দরকার হচ্ছে অনেস্টি। এখন আমাদের সংগঠনে যেটা হয়তো আমাদের প্রতি মাস মাসে 1-2 মাস পর পর বা 6 মান্থ পর পর অফিসিয়াল টিম করে অডিট করতে, এই কঠিন টাইমে অফিস নাই, দৌড়ায় পালাইতে হচ্ছে, তখনও বলতো যে ভাইয়া 5 টাকা খরচ করলে এটা হিসাব রাখতে হবে। আমাদের ব্যাপারে অনেকে বলেছে হিসাব শিবির হচ্ছে ভাউচার রাখে, হিসাব রাখে, নোট রাখে, কোথায় কী করতেছে। এটা আমাদের স্ট্যান্ড হইলো যে হচ্ছে আমাদের কেউ কোনো ধরনের কোনো টাকার দিকে নজর, কোনো দিকে অনেস্ট, যখন আমরা সেই সুযোগটা থাকবে এই জিনিসটা কমিটেড থাকা। আর আরেকটা জিনিস দরকার সেটা হচ্ছে রেগুলারিটি। আমরা বহু সংগঠনকে দেখেছি ক্যাম্পাসে কাজ করছে, বড় বড় কাজ করছে, স্টিল তার কমিটিগুলো রেগুলার না, স্টিল তার কাজের এক্সটেন্ডেড ভার্সন আমরা দেখি না, স্টিল তিনি একটা কুয়ার মধ্যে ঘোরে, একটা চক্করের মধ্যে ঘুরে, প্রতিদিন একজনকে টোকা দেয়, একজনকে সালাম দেয়, প্রতিদিন সেম কাজটা করে। আমি স্পেসিফিক কারণ নাম না বলি, মানে কমন কাজের মধ্যে চক্রাকারে ঘুরতে থাকে। কাজের রেগুলারিটি এবং কাজের মানে এটার কলেবরটা বৃদ্ধি করা, দুইটা প্যারালালি ফাংশন করতে পারা এবং নির্দিষ্ট টাইমে এটাকে কাউন্সিল দিয়ে আপনার টিম আউট, মানে এই যে ফাংশনিংটা দেখাতে পারা, এই জিনিসটা বড় স্ট্রেন্থ ছাত্র শিবির জায়গা থেকে আমরা দেখাতে পেরেছি। যেমন আপনি এই বছরের শুরুতে দেখেছেন যে জানুয়ারির 1 তারিখে কেন্দ্রীয় সভাপতি ঘোষণা হয়েছে, 20 তারিখের মধ্যে হয়েছে। তারপর লাস্ট হচ্ছে ইনক্লুসিভিটি। আপনি কি সংগঠনকে নিয়ে চিন্তা করেন না সবাইকে ইনক্লুসিভলি আইডিয়া দেন? আমরা আমাদের জোটের জায়গা থেকে আমরা চিন্তা করেছি আমরা ক্যাম্পাসটাকে যেভাবে চাই ঠিক সেভাবে করে ইনক্লুসিভলি দেখানো। আমাদের কাছে মনে হয়েছে আমাদের জুলাইকে ধারণ করার যে ইনক্লুসিভ, সেই জায়গা থেকে ক্যাম্পাসের সবচেয়ে একমাত্র যে শিক্ষার্থী যে অঙ্গহানি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি আমাদের প্যানেলে আমাদের সাথে জোটে আছেন। তারপরে সর্বমিত্র চাকমা নামে একজন চাকমাদের রাইটস নিয়ে, শিক্ষার্থীদের রাইটস নিয়ে তার কমিউনিটির আছেন, দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, ফাইট দিচ্ছেন, তাদের প্রতিনিধি একজন আছেন। আমাদের ফিজিক্যালের চ্যালেঞ্জ যেসব শিক্ষার্থীদের তাদের রাইটস নিয়ে কাজ করেন রাইসুল ইসলাম, তিনি আছেন। আমাদের কালচার সবগুলো প্যানেলই আছে আমাদের, তারপর হচ্ছে ফিমেলদের মধ্যে যে প্রতিনিধি তাদের মধ্যে একজন আছেন হচ্ছে যেমন কালচারাল অ্যাক্টিভিজম। আমাদের চিন্তা ছিল সংগঠনের পরিসরের বাইরে এসে আসলে ক্যাম্পাসটা আমি যেমন চাই সেটা রিফ্লেকশনটা এখানে থাকে। আমি আবার আপনার কাছে আসব, সবগুলো সমান আমার মনে হয় শিক্ষার্থীরা এটা বিবেচনা। আমি একটু মেঘমল্লার বসুর কাছে চলে আসতে যাচ্ছিলাম। আপনি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, মানে 5 আগস্টের পরে না, আমি আপনাকে ফলো করেছিলাম এবং দেখলাম যে আপনি বহুদিন ধরেই ফোকাল এবং নামটাও সেই রকম রেখেছেন, প্রতিরোধ পর্ষদ।
তো তারই ভিপি পদপ্রার্থী তাসনিম আফরোজ তিনি একটি টকশোতে বলেছিলেন যে আমার হলে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয়েছে, কয়েক জায়গায় হয়নি, এটা আমাকে মানতে হবে, কিন্তু যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং আন্তরিকভাবে নির্বাচন আয়োজন করেছেন, সেজন্য অন্তত কৃতজ্ঞতাবশত হলেও তাকে আজীবন সদস্য ঘোষণা করা উচিত। এই ধরনের একটি মন্তব্য করা একজন শিক্ষার্থী যেহেতু আপনাদের ভিপি পদপ্রার্থী, তাকে আপনাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে নাকি? এবং আমি দেখছিলাম যে আপনি লিখেছেন যে অন্যান্য লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে যে পরিমাণ অর্থ ব্যয় করছে কিংবা যে পরিমাণ পেশি শক্তির ব্যবহার করছে, সঙ্গত কারণে সেটির সাথে প্রতিযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয়। অর্থ ব্যয় কারা করছে এবং তার কোনো প্রমাণ আপনার কাছে আছে নাকি? এবং সেই একই জায়গাতে আপনি লিখেছেন যে আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ জনতা কখনো পরাজিত হবে না, এবং অনেকের কথা লিখে আপনি লিখেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের শক্তিশালী করে তুলতেই আপনারা আসলে কাজ করবেন। সেই 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি, তাদের মধ্যে শিবিরও একটি ফোর্স, তাদেরও কি আপনারা শক্তিশালী করে তুলতে চেষ্টা করবেন কিনা? প্রথম কথা হচ্ছে ইমি আপার বিষয়ে যে বক্তব্য এসেছে, ইমি আপার এই বক্তব্য নিয়ে তিনি নিজেও ক্ল্যারিফিকেশন দিয়েছেন। এই বক্তব্যটি 2019 সালের একটি বক্তব্য। 2019 থেকে 2025-এর ইমি আপার যাবতীয় বক্তব্য প্রকাশ্য, এবং সেগুলি কিন্তু আপনার পাবলিক যে ডোমেন, সেই পাবলিক ডোমেনে আপনি পাবেন। তার আগে পরে আবরার হত্যাকাণ্ড কেন্দ্র করে ইমি আপার অ্যাক্টিভিজম কি ছিল, তার পরবর্তীতে নির্বাচন কেন্দ্র করে ইমি আপার অ্যাক্টিভিজম কি ছিল, 24-এর অভ্যুত্থান করে ইমি আপার অ্যাক্টিভিজম কি ছিল, তার সবকিছুই প্রকাশ্য রয়েছে। এবং তার যে 2019-এর যে অবস্থান, সেটা রাজনৈতিকভাবে ভুল অবস্থান, সেটা বলতে আমাদের কোনো আপত্তি নেই। আমি মনে হয় আপনি যদি ওনাকে জিজ্ঞেস করেন উনি একই কথা বলবেন। কিন্তু এখানে ডাবল স্ট্যান্ডার্ডটি হচ্ছে এটি যে কেউ কেউ ছাত্রলীগের ভিতরে অবস্থান করেও তারপরে তাদেরকে বিরুদ্ধে কোনো রকম অবস্থান নেওয়া হবে না বা তাদেরকে একই কোয়েশ্চেন করা হবে না, বাট যারা প্রকাশ্যে ওই সময় ছাত্রলীগের বিরুদ্ধে একটা স্বতন্ত্র অবস্থান নিয়ে একটা হলে জিতে এসেছেন, তিনি তার হলের কার্যক্রম বজায় রাখার জন্য কোনো একটা পার্টিকুলার জায়গায় আপোষ করা হলে সেটি ওইখানে আসবে। এবং এখানে একটা জিনিস বলা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং, যে ইমি আপা কিন্তু 24-এর অভ্যুত্থানের পরে প্রথমত জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন। সেখানে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষত বিভিন্ন সাম্প্রদায়িকতার ইস্যু, মব ইস্যু ইত্যাদি ইত্যাদি ইস্যুতে সেখানে তার বনিবনা না হয় তিনি বের হয়ে এসেছেন, এবং তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন বড় ক্রিটিক পরবর্তীতে হয়েছেন। খুবই ইন্টারেস্টিংলি, যেই দিন তিনি আমাদের সাথে সংঘবদ্ধ হয়ে এই প্যানেলটিতে অংশগ্রহণ করলেন, এটি আর অনলি লেফট প্যানেল থাকলো না, আর একটা বৃহত্তর পরিসর হলো, ঠিক সেই দিনই 2019-এর ব্যাপারটি সামনে আসলো, যেন বা 2024 আগে ঘটেছে, 2019 পরে ঘটেছে। কাজে অবশ্যই এই প্রশ্নগুলির জবাবদিহিতা আমরা সবসময় করবো, কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বানটা রাখবো যে এই ব্যাপারগুলি একটু বোঝা দরকার, যে কেন সেই পার্টিকুলার মোমেন্টে এই ঘটনাটা রিসার্ফেস করলো এবং সেটার পলিটিক্যাল ইন্টেন্টটা কি। দ্বিতীয়ত যেটি জায়গা, সেটি হচ্ছে যে আপনার আমরা জানি যে হচ্ছে আপনার ধরেন সেটা ইসলামিক ছাত্র শিবির হোক, সেটা জাতীয়তাবাদী ছাত্র দল হোক, বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হোক, যাদের যেই কোট আনকোট মাদার পার্টিগুলি রয়েছে, সেই পার্টিগুলির প্রচুর পরিমাণে রিসোর্স রয়েছে, এবং এই রিসোর্সগুলো সর্বোচ্চ পরিমাণে দিয়ে এটা নিশ্চিত করা যাতে করে জাতীয় নির্বাচনের আগে একটা মেরুকরণ তৈরি হয়, যে মেরুকরণের ভিত্তিতে তারা এগিয়ে থাকে, সেটা নিশ্চিত করার একটা অর্গানাইজ প্রচেষ্টা ইতিমধ্যে রয়েছে। আপনারা নিজেরাই সাংবাদিকরা নানান ফর্মে এটি চাইলে দেখতে পাবেন। আমি যেটা বলার চেষ্টা করেছি বারবার করে, সেটি হচ্ছে যে আমরা একটা আন্ডারডগ ফোর্স। আমাদের বেসিকলি জাতীয় রাজনীতিতে কিচ্ছু নেই, জাতীয় রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলি সবসময় আমাদেরকে এন্ডোর্স করে এমনও না, কিন্তু সেই জায়গা থেকে আমরা গত 7-8 বছর ক্যাম্পাসে আমাদের মতো করে এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়েছি, এবং যেরকম শেখ হাসিনার বিরুদ্ধে আমরা লড়েছি, ঠিক একই রকম ভোকাল আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের রেজিমের ক্ষেত্রেও রেখেছি। কালকে যদি দেশের সরকার বদলে যায়, কালকে যদি একটা বিএনপির সরকার আসে, বা কালকে যদি একটা জামাতের সরকার আসে, বা একটা বিএনপি জামাত জোট সরকার আসে, বা বাকছাসের যে পার্টি জাতীয় নাগরিক পার্টি আসে, আপনি নিশ্চিত থাকেন আজকের যে প্রতিবাদী প্রতিরোধী মুখগুলি, সেগুলি কালকে আপোষকামী মুখে পরিণত হবে। কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারি যে কালকে সরকারে যেই আসুক না কেন, কোনো বামপন্থী সরকারও যদি হয়, সেখানেও আপনারা দেখবেন যে আমরা প্রতিরোধের জায়গায় আছি। আমরা রাষ্ট্রের যে স্ট্যাবলিশমেন্ট, সেই স্ট্যাবলিশমেন্টের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। এখানে অনেকে বলবেন যে কিভাবে করে তারা আসলে বিভিন্ন রকমভাবে রেগুলারিটির মধ্য দিয়ে, নানান রকম নেগোসিয়েশনের মধ্য দিয়ে নানান রকম কাজকর্ম করে গিয়েছেন বা করবেন। আমরা খুব ক্লিয়ারলি বলি, আমরা নেগোসিয়েশনের অংশ না, আমরা রেজিস্ট্যান্সের অংশ। এটা শিক্ষার্থীদের একটা বাইনারি চয়েস, তারা কি নেগোসিয়েশনের অংশ হবে নাকি তারা রেজিস্ট্যান্সের অংশ হবে। যদি একটু বলতে পারি, আমরা যে প্যানেলটি তৈরি করেছি, এই প্যানেলটি আমরা তৈরি করতে পারি খুবই গর্বিত এই কারণে, কারণ আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈচিত্র্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইনক্লুসিভিটি, সেটিকে সব থেকে বেশি ধারণ করতে পেরেছি আমরা। আমাদের প্যানেলে 27 জনের মধ্যে 11 জন নারী আছেন, প্রায় 40% কন্ট্রিবিউশন হচ্ছে, মানে আপনার এখানে অবস্থান হচ্ছে নারীদের। এখানে 3 জন আদিবাসী শিক্ষার্থী রয়েছেন, একজন চাকমা, একজন মারমা, একজন ত্রিপুরা। আপনি দেখবেন এখানে একজন শারীরিকভাবে চ্যালেঞ্জ মানুষ রয়েছেন যিনি আমাদের সঙ্গে কাজ করছেন। এর বাইরেও আপনি দেখবেন যে 2 জন অ্যানিমেল ওয়েলফেয়ারের কাজ করেন, এরকম মানুষ রয়েছেন। এবং সব মিলিয়ে আমরা যেটি করার চেষ্টা করেছি, যে শুধুমাত্র বামপন্থীদের কোনো একটি প্যানেল নয়, বরং এখানে যত গণতান্ত্রিক শক্তি আছে, যত মানুষ এখানে সিভিল লিবার্টিতে বিশ্বাস করে, মানুষের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস করে, মানুষের ধর্মচর্চা করার এবং
না করার স্বাধীনতায় বিশ্বাস করে। সেই সকল মানুষের জন্য একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করার যে লড়াই, সেই লড়াই আমরা করব। প্রয়োজনে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন করার যে আলাপ আমরা গত 1 বছর ধরে করছি, সেটি করার জন্য যে ফাইট, সেটি আমরা করব। এবং সর্বোপরি অথরিটির এগেনস্টে ছাত্রদের পক্ষে থেকে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স আমরা থাকবো। মেঘমালা, আপনাকে ধন্যবাদ। আমি আবু বাকের মজুমদারের কাছে চলে আসতে যাচ্ছিলাম। আমি দেখলাম যে আপনি কিছুদিন আগে বলছেন যে বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি দেশের পক্ষের যেসব পক্ষের নারীদের হলে ভোটার সংখ্যা কম এবং যারা নারীদের প্রতিনিধিত্ব করে না তারা কৌশলগতভাবে 3600 ভোটের সক্ষমতার কেন্দ্র অর্থাৎ টিএসসির কথা বলছেন, সেখানে ভোট দিতে নিরুৎসাহিত করার চেষ্টা করছেন। মানে আপনি বলছেন যে নারীরা যেন ভোট দিতে না পারে সেরকমই একটি চেষ্টা আপনি দেখছেন। যদিও আমি দেখলাম যে চিফ রিটার্নিং অফিসার তিনি বলছেন যে নারী শিক্ষার্থীদের ভোটদানে ভোট কেন্দ্র সংখ্যা বাড়ানোর পরিকল্পনা তিনি রেখেছেন। তো কিসের ভিত্তিতে আপনি এই কথাটা বলছিলেন? এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের অনেক সহযোদ্ধা এবং সাবেক সমন্বয়ক বা গণতান্ত্রিক ছাত্র সংগঠনের বা ছাত্র সংসদের অনেকে স্বতন্ত্র কিংবা অন্য প্যানেল থেকে নির্বাচন করছেন, সেটা আপনাদেরকে কিছুটা বেকায়দায় ফেলছে কিনা? এবং ছাত্র দলের বিপক্ষে আপনি পক্ষপাতের অভিযোগ করেছেন, প্রশাসনকে সে ব্যাপারটি লিখিতভাবে জানিয়েছেন কিনা? কেন মানুষ আপনাদেরকে ভোট দেবে? আচ্ছা, ঠিক আছে। আপনার যে প্রথম প্রশ্নটি ছিল নারীদের ভোট দেওয়া অনুৎসাহিত করা, সেটা ছিল যে মূলত টিএসসিতে আমরা দেখেছি শামসুন্নাহার হল এবং রোকেয়া হল আর হচ্ছে সুফিয়া কামাল হল, এই 3টি হলে ভোট কেন্দ্র প্রাথমিকভাবে টিএসসিতে দেওয়া হয়েছিল। এবং দেওয়াতে সুফিয়া কামাল হলের ভোট প্রায় 4500, আর রোকেয়া হলের ভোট প্রায় 5500 এবং শামসুন্নাহার হলের ভোট হচ্ছে 4000। সব মিলিয়ে প্রায় 14500 ভোটারকে কেন্দ্র হিসেবে দেওয়া হয় যে টিএসসিতে। আপনি চিন্তা করেন টিএসসিতে 60টা ভোট দেওয়ার জায়গা হয়, ছোট ছোট জায়গা হয়, 60টাতে যদি জায়গা হয় তাহলে 60টা প্লেস আছে। আর প্রতি 1 ঘন্টায় সর্বোচ্চ 12 জন দিতে পারবে, কারণ 41টা পর্যন্ত 5 মিনিট করে দিই, 5 মিনিট করে সময় দিই, তাহলে 6 × 12 720 জন ভোট দিতে পারবেন। আমি কি ক্লিয়ার? ওকে ওকে। তো আমার সংখ্যা খুবই কম, এবং আমি যদি সেটা করি সর্বোচ্চ 6টি আমরা হিসাব করছি 6টি পর্যন্ত ভোট কাস্ট করা যাবে। এখন এখানে যদি 14,000 ভোটার থাকে, সে লম্বা লাইনে এসে ফার্স্টে দাঁড়াবে, 2-3 ঘন্টা অপেক্ষা করে সে ভোট দিতে পারবে না, না দিতে পারে এক পর্যায়ে অনেকে বিরক্ত হয়ে চলে যেতে পারেন। এই বিষয়টা হচ্ছে আমরা তুলে ধরেছি এবং আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, এবং চিফ রিটার্নিং অফিসার উনি আমাদের কথায় কনভিন্স হয়ে পরবর্তীতে এই সিদ্ধান্ত যেটি বলেছেন যে ভোট কেন্দ্র শিফট হতে পারে, সেটা মূলত আমাদের কনসার্নের ভিত্তিতে আমরা যখন স্যারকে জানিয়েছি, বিষয়টা বুঝিয়েছি, ক্যালকুলেশন করে, তারপরে তিনি সেটা পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছেন। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, সুফিয়া কামাল হলটি কিন্তু প্রায় বঙ্গবাজারের কাছে, আর তার কেন্দ্র যদি টিসিতে হয়, অনেকে এত দূরত্ব আসার জন্য তার না দেখাতে পারে, ইচ্ছা না, অনাগ্রহ দেখাতে পারে। তো সেটাও কিন্তু একটা বিষয়। তো সব কিছু মিলিয়ে এখানে এমন একটা দৃশ্যমান প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করা হচ্ছিল যে নারীরা যাতে ভোট দিতে না যায় বা অনুচ্ছেদ হয় বা সে বিভিন্ন ব্যারিয়ারের মধ্যে দিয়ে যেতে হয়। তো এখানে একটা জিনিস স্পষ্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা অভ্যুত্থানে আমাদের দেখবেন যে মিছিলের সামনে তারা কিন্তু নেতৃত্বে আমাদেরকে নিয়ে গিয়েছিল, এবং প্রত্যেকটা মিছিলে বাড়তে বাড়তে নারীরা একসময় অর্ধেকের বেশি হয়ে গিয়েছিল আমাদের মিছিলগুলোতে। তো সেই নারীদেরকে নিয়ে যদি এরকম কারো অপপরিকল্পনা থাকে, সেটাকে আমরা সন্দেহের চোখে দেখেছি। এবং আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি যে এখানে যাদের হলে নারীদের ভোট কম, তারা এই ধরনের প্রক্রিয়ায় থাকতে পারে, এবং সেই কনসার্নটি মূলত আমরা সেই আমাদের বক্তব্যের মাধ্যমে জানিয়েছি। আর আরেকটি বিষয় বলেছেন সেকেন্ডদের সহযোদ্ধারা। আচ্ছা, আমাদের সহযোদ্ধাদের বিষয়ে আরেকটি থার্ড কোশ্চেন এবং থার্ড হচ্ছে ছাত্রদলের বিরুদ্ধে পক্ষপাতের যে অভিযোগ করেছেন তার লিখিত। আমাদের এখানে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে ফিরে গিয়েছি, কয়েকজন যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিলাম, ক্যাম্পাসে ফিরে গিয়েছি, ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিশে আমরা একটি ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়ায় গিয়েছি। তো সেই প্রক্রিয়ার মধ্যে আমাদের ফার্স্ট পিরিয়ডে ছিল অভ্যুত্থানে কারা ছিলেন, সেটা আমাদের ফার্স্ট পিরিয়ডে ছিল। তো এখানে বিভিন্ন হল পর্যায়ে থেকে শুরু করে সেন্ট্রাল পর্যায়ে নানা ধরনের নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন, এবং সবাই পড়েছিল এবং সবাই ভালো ভূমিকা ছিল। তো যেহেতু ক্যাম্পাসের ডাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক নির্বাচন, ক্যাম্পাস ডেমোক্রেসি, তো সেখানে সবার আমরা মনে করি যে রাইটস আছে, যে হচ্ছে ইলেকশন করতে চায় সবার রাইটস আছে। তো সেক্ষেত্রে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটা নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা একটা নিজেদের একটা বোঝাপড়ার মধ্যে একটা অফিসিয়াল প্যানেল দিব। এর বাইরে কেউ যদি পার্সোনাল ক্যাপাসিটি ইলেকশন করতে চায়, তাদের ব্যাপারে আমাদের সাংগঠনিক অবস্থান শিথিল থাকবে। আর এছাড়াও আমাদের এর বাইরেও কিছু কৌশলগত ইলেকশন, যেহেতু কৌশলগত পজিশন আছে, সেই কৌশলগত পজিশনে আমরা হয়তো 25 তারিখ পর্যন্ত আপনারা সেটা দেখতে পাবেন। এই বিষয়টি আপনাদের বেকায়দায় ফেলছে না, স্ট্রেংথেন? অবশ্যই স্ট্রেংথেন করছে আমাদেরকে, কারণ একজন আমার কাছে কৌশল আছে একসাথে, আর একসাথে আমার ক্যাপাবল যে মানুষগুলো ইলেকশন করতে চায় তাকে আমি সুযোগ দিতে পারছি, তার পার্সোনাল ক্যাপাসিটি এখানেও তার এই উদারতা আমাদের এখান থেকে মানুষ আপনাদেরকে ভোট দিবে কেন? মানুষ আমাদেরকে অবশ্যই ভোট দিবে আমরা মনে করি। তার আগে আরেকটা বিষয় যেটা বলেন ছাত্রদলের বিষয়টা আমি একটু বলে দিই। ছাত্রদলের বিষয়টা হচ্ছে যে আপনি দেখবেন যে তানবীর বাড়ি হামিম, যিনি জিএস ক্যান্ডিডেট ছাত্রদলের, তিনি সুস্পষ্ট কতগুলো, তার আজকে আসবার কথা ছিল, শেষ মুহূর্তে তিনি ক্যান্সেল করেছেন। জি, তিনি কিছু ফেস করতে চাচ্ছেন এমনটাই আমরা শুনছি। তো ওনার এখন পর্যন্ত বেশ কয়েকটা
তিনি বিধিমালা লঙ্ঘন করেছেন ডাকসুর। আপনি দেখবেন উনি যখন নমিনেশন কিনতে গিয়েছিল তখন উনি একটা বিশাল মিছিল নিয়ে প্রবেশ করে এবং স্লোগান দেয় মুহুর্মুহু, যে ডাক দিয়েছে হামিম ভাই ঘরে থাকার সময়, এরকম টাইপের স্লোগান আমরা কিছু দিয়ে অভিযোগ কি সত্য? হ্যাঁ, এবং তিনি সেটা করেছেন, করতালি দিয়ে প্রবেশ করেছেন, কিন্তু প্রশাসন তাকে বাধা দেয়নি এবং তিনি খুবই সদর্পে সেটা করে আবার তার কার্যক্রম শেষ করেছেন। এবং তিনি শুধু সেখানেই ক্ষান্ত হননি, তিনি এই সব ভিডিও উনি তার সোশ্যাল মিডিয়াতে প্রচার করে যাচ্ছেন। কিন্তু ডাকসুর বিধিমালা অনুযায়ী 5 জনের বেশি সমর্থক নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না, কোনো ধরনের স্লোগান দেওয়া যাবে না, কোনো ধরনের মিছিল করা যাবে না, কোনো ধরনের করতালি দেওয়া যাবে না। কিন্তু তানভীর বারী হামিম তার সবকটাই লঙ্ঘন করেছেন। শুধু তাই নয়, পোস্টারের মধ্যে হচ্ছে আপনি নিজের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না। আজকে একটি পোস্টার আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায়, যে উনি ওনার ছবি ব্যতীত আরও নানা ধরনের জাতীয় নেতৃবৃন্দ, ইন্টারন্যাশনাল নেতৃবৃন্দের ছবি সেখানে আছে। তো সেই এটা ভাইরাল হয়েছে আজকে। তো এরকম বিধিমালার রীতিমতো লঙ্ঘন করে যাচ্ছে। আমরা 19 ডাকসু দেখেছি ছাত্রলীগ সেম জিনিসগুলো করতো, ছাত্রলীগের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিত না। তো এবারে ডাকসু তো এই ছাত্রদল, ছাত্রদল বিধিমালা লঙ্ঘন করছে, কিন্তু আমরা কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেখছি না। আর আমাদেরকে কেন ভোট দিবে? আমাদেরকে ভোট দিবে যখন ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল তখন আমরা মেরুদণ্ড সোজা করে ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। আমরা অভ্যুত্থানের সুযোগ যখন, অবশ্যই আমি বলছি, অভ্যুত্থানের যখন এই আন্দোলনের সময় যখন সুযোগ এসেছে, আমরা আমাদের জীবনের সব কিছুকে একপাশে রেখে এই বাংলাদেশকে কীভাবে ফ্যাসিবাদ মুক্ত করা যায় সেখানে আমরা চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে, এবং অভ্যুত্থান পরবর্তী সময় শিক্ষার্থীদের পাশে আছি। আমরা এই ক্যাম্পাসে অভ্যুত্থান হওয়ার জন্য সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক এবং রাজনৈতিক আন্দোলন তৈরি করার জন্য দীর্ঘদিন কাজ করে গিয়েছি। আমি বাকের, আমি 6 বছর এখানে কাজ করছি। আমাদের যে কমিউনিটি আকারে কেউ 8 বছর, কেউ 10 বছর এখানে কাজ করে গিয়েছেন এইসব জিনিসে। এবং এই অভ্যুত্থান হওয়ার পিছনে এরকম যে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক সব ধরনের চর্চা আমাদের ছিল। এবং আগামীতে যদি কেউ ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করতে চায়, এরকম সন্ত্রাস হয়ে উঠতে চায়, আমরা এই মনে করি যে সবচেয়ে বড় শক্তি, যারা তাদেরকে ঠেকাতে কোনোভাবে আপোষ করব না। আমি উমামা ফাতেমার কাছে চলে আসতে যাচ্ছিলাম। আমি দেখলাম যে আপনি লিখেছেন যে ডাকসুতে শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্যানেল হতে যাচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, এবং আপনারাই সর্বশেষে প্যানেলটি ঘোষণা করলেন। তো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য প্যানেল ঘোষণা করতে যাচ্ছেন দেখে কি এত সময় লাগলো নাকি? কিসের ভিত্তিতে আপনি কথাটি বললেন যে সবচেয়ে গ্রহণযোগ্য হতে যাচ্ছে? এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি একসময় ছাত্র ফেডারেশনের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং অনেক বামপন্থী সংগঠনগুলো তাদের সাথে আপনাকে কোয়ালিশন করতে বলেছিল, সেটি না করে আপনি স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে গেলেন কেন? মানে আলাদা একটি প্যানেল করবার চিন্তা করলেন কেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আজকে চ্যানেল 24-কে আমাকে আপনাদের এই প্রোগ্রামটিতে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে গত 2019 সালেও কিন্তু এরকম একটা স্বতন্ত্র প্যানেল হয়েছিল, যেটা 17 জোট নামে আত্মপ্রকাশ করে। সেই প্যানেলটির মধ্যে দিয়ে কিন্তু তারা ক্যাম্পাসের মধ্যে কিছু নতুন কনসেপ্ট আসলে ইনডোর্স করার চেষ্টা করে। আমরা দেখেছি যে পরবর্তীকালে যখন এই 19 সাল পরবর্তী সময়ে আমাদের ক্যাম্পাসে নানানভাবে যখন ছাত্রলীগের আধিপত্য বাড়া শুরু করে, তখন সাধারণ ছাত্রদের মধ্যে কিন্তু একটা সুডো কনসেপ্ট জেনারেট হতে থাকে যে এই ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রদের আবাসনের সমস্যা থেকে শুরু করে তার যে খাদ্যের সমস্যা, তার পড়াশোনার সমস্যা, এই সব কিছুকে অ্যাড্রেস করার যে আসলে প্রশাসনিক ব্যবস্থাগুলো থাকা দরকার, সেগুলো আসলে কোনোভাবে এখানে এক্সিস্ট করে না। বাট ওই সময় ওই 17 জোটটা তো কোনোভাবেই আমরা দেখিনি যে ওখান থেকে খুব একটা ভালো ফাংশনালিটি এসেছে। এবং ওই সময়কার যে প্রেক্ষাপটটা ছিল, যে ছাত্রলীগ কিন্তু ক্যাম্পাসে এক ধরনের একটা একাধিপত্য তৈরি করেছিল, সেই একাধিপত্যের বিরুদ্ধে আমি নিজেও যেহেতু ছাত্র ফেডারেশনের সাথে ছিলাম, আমার যেটা উপলব্ধি ছিল যে কোনো ছাত্র সংগঠনকে আপনার যদি মোকাবেলা করতে হয়, তাহলে কিন্তু আপনার একটা ছাত্র সংগঠনের মাধ্যমেই করতে হবে। আমি একা ব্যক্তি উমামা ওইখানে খুব একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারতাম না। তো 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি ফেডারেশনের সাথে যুক্ত ছিলাম, এবং এই পুরোটা সময় আমি যতদিন পর্যন্ত আমার ছাত্র সংগঠনের সাথে অ্যাফিলিয়েটেড ছিলাম, পুরোটা সময় আমরা কিন্তু ছাত্রলীগের সাথে ফাইট করে গেছি। এখানকার গেস্ট রুম কালচারের বিরুদ্ধে আমরা কথা বলে গেছি, একই সাথে প্রশাসনিক স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে গেছি। শেখ হাসিনা স্বৈরাচারী যে ব্যবস্থা সারা বাংলাদেশে কায়েম করেছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা নানান ধরনের কোয়ালিশন এবং ইউনিফিকেশনের দিকে যাওয়ার চেষ্টা করেছি। কারণ পরিবেশটাই কিন্তু এরকম ছিল, যেখানে আসলে সবাইকে ইউনিফাইড হইতে হবে। এই ইউনিফিকেশনের মধ্যে না গেলে 2019 সালে ডাকসু, হয়তো ওই ইউনিফিকেশনের মধ্যে গেলে 2019 সালে আমরা ছাত্রলীগকে অনেক বেটার ট্যাকেল দিতে পারতাম। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার যেটা আসলে উপলব্ধি হয়েছে, সেটা আমি একদম খোলাখুলি বলেছি যে আমি আসলে ক্যাম্পাসের, যেহেতু 16-17 জুলাই আমি একটা হলের প্রতিনিধিত্ব করছিলাম, কবি সুফিয়া কামাল হলে ছিলাম, এবং 16 জুলাই রাতের বেলা রোকেয়া হল বলি, রোকেয়া হল থেকে ছাত্র নেত্রীদেরকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে তারা হলের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে, এবং ছাত্র রাজনীতি কনসেপ্টটা এর আগে কিন্তু অনেক বছর ধরে কিন্তু ছাত্র রাজনীতি কনসেপ্টটা খুবই একটা ডিবেটেবল ইস্যুতে পরিণত হচ্ছিল। স্টুডেন্টদের নিজেদের ফোরামে এগুলো আলাপ হতো, কিন্তু যেহেতু ছাত্রলীগের একটা একাধিপত্য ছিল, তাই এই কোয়েশ্চেনটা খুব একটা কি বলা যায়, পলিটিক্সে খুব একটা মেইন স্ট্রিমে আসার সুযোগ পেত না।
বাট 16 জুলাই যখন সাধারণ স্টুডেন্টরা একটা রিভল্ট করে এই ছাত্রলীগের বিরুদ্ধে হলগুলোতে, তখন কিন্তু আপনি দেখেন প্রথম লাইনটা তারা কিন্তু অ্যাড করেছে হলগুলোতে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ, অমুক হলে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এটা কিন্তু দীর্ঘদিনের যে একটা সাইকোলজিক্যাল চেঞ্জ ছাত্রদের মধ্যে হয়েছে, এই যে ছাত্র রাজনীতির ধারাগুলো দেখে দেখে ওই জিনিসটারই কিন্তু একটা প্রতিফলন ওই 16-17 জুলাই আমি দেখেছিলাম। তো আগস্টে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে ছিলাম, আবার এখানকার পলিটিক্যাল ফরম্যাট নিয়ে আমি কোনোভাবে অ্যাগ্রি করতে পারছিলাম না যে ছাত্র সংগঠনের যে রাজনীতি এটা কি আগের মতোই চলবে। আর যদি এই প্রশাসন যেভাবে আমাদের ইউনিভার্সিটি প্রশাসন ফাংশন করে, সবকিছুই তো আসলে দিন শেষে সরকারের বা একটা দলের করায়ত্ত থাকে। হ্যাঁ, দলের করায়ত্ত থাকে। সেই জায়গা থেকে তো অবশ্যই আমি যেটা ফিল করেছিলাম যে এখানে ছাত্র রাজনীতির একটা বিশেষ সুরাহা হওয়াটা খুব প্রয়োজন। তা না হলে এখানে ক্যাম্পাসের মধ্যে সংঘাতময় পরিবেশ তৈরি হওয়ার একটা বড় ধরনের সুযোগ আছে। তো আমরা যখন প্যানেল দেওয়ার চিন্তা করছি, তখন অনেক মানুষের সাথে আলাপ করছি, অনেক ছাত্র সংগঠনের সাথে আমরা আলাপ করেছি। তখন আমি এই কনসেপ্টটা একদম স্পেসিফিক্যালি সবার সাথে বলেছিলাম যে যদি এখানে আপনার সাথে প্যানেল যেতেও হয়, তাও এই কোয়েশ্চেনটা হচ্ছে আমি অ্যাড্রেস করে যেতে চাই যে ইউনিভার্সিটিতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির যে বর্তমান কাঠামোটি আছে সেটার একটা বড় ধরনের সংস্কার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো ধরনের রাজনৈতিক উত্তরণ সম্ভব না। কিন্তু আনফর্চুনেটলি কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথেই আমি ওই ধরনের কোনো কি বলা যায় সমঝোতায় যেটা বলা যায় সেখানে আমি আসতে পারিনি। শেষ পর্যন্ত আমার যেটা উপলব্ধি হয় যে আসলে এখানে একটা পলিটিক্যাল ভয়েস হিসেবে এখানে থাকা দরকার, যে ক্যাম্পাসকে আসলে সবাই আপনার সেই আদর্শকে ধারণ করছে। আমরা প্যানেলের মধ্যে ডিসকাশন করেছি, এই বিষয়গুলো ডিসকাশন করেছি এবং আমাদের যে মোটোটি আমরা এখানে রেখেছি, যেহেতু নামটা আমরা বাংলায়, হ্যাঁ মানে জিনিসটা শেষ করে ফেলছি, যেহেতু মোটোটি আমরা রেখেছি যে পলিটিক্যাল কনশাস বাট একাডেমিক ক্যাম্পাস, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়কে আসলে 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে এটার একটা বিশাল রাজনৈতিক এবং একাডেমিক সংস্কার দরকার এবং সেটার দিকে যদি আমাদের ড্রাইভ করতে হয় তাহলে আমার একটা ভিশন দেখাতে হবে এবং কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের সাথে মার্জ হয়ে আমি এই ভিশনটা আসলে ক্রিয়েট করতে পারছিলাম না, যার কারণে আমি মনে করি যে এই স্বপ্নটা দেখানোর এই ডাকসুর মধ্য দিয়ে আমার সেটা করতে হবে। আমি একটু এবার চলে আসতে যাচ্ছিলাম স্বতন্ত্রতে জিএস পদপ্রার্থী মোহাম্মদ আশিকুর রহমানের সাথে। আপনার একটি নির্বাচনী ইশতেহার আজকে সারাদিনে খুব ভাইরাল হলো, সেখানে আমি দেখলাম আপনি সানগ্লাস পরে সিগারেট খাচ্ছেন এমন একটা ছবি ব্যবহার করেছেন যে এখন বিভিন্ন ফেসবুক ফিডে ঘুরে বেড়াচ্ছে, অভিনব প্রচারণা কোনো সন্দেহ নেই। তো তার শুরুতে আপনি লিখলেন যে ডাকসুতে আগুন লাগাতে চলে আসলাম বন্ধুরা। তো এই আগুন লাগানো মানে কি সিগারেটে আগুন লাগানো নাকি আর অন্য কিছু বোঝাতে চাচ্ছেন আপনি? এবং আপনি বলছেন যে গডফাদারের ওয়ার্ড টাইম কনসিলিয়ারির মতন আপনি কাজ করবেন, তার মানে আমি ধরে নিচ্ছি টম হেগেনের মতন কাজ করবেন, যিনি ডন ভিটো কর্লিওনের হয়ে খুনও করতেন। তা আপনি আসলে কি ধরনের কনসিলিয়ারি হতে যাচ্ছেন? এবং সর্বশেষে আপনি লিখেছেন যে ফান ফ্যাক্ট, ডাকসুতে দাঁড়াইছে সবাই কিন্তু বসে আছে একজনই। এই মন্তব্য দিয়ে কি এক ধরনের অডাসিটি প্রকাশ করলেন নাকি? এখানে তাহলে আপনার 3টা কোশ্চেন। জি, পয়েন্টে হলো, একটা হলো অডাসিটি, কনসিলিয়ার, আর প্রথমটা কি বলেন? যে আগুন লাগানো বলতে কি বোঝাচ্ছেন? সিগারেট আগুন নাকি অন্য কিছু? আগুন দিয়ে শুরু করি। জি, এখানে আগুন হলো মেটাফোর। আমি ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, এটা হয়তো এই জন্য আপনি জানেন না, এটা হলো একটা মেটাফোর। না জানি না, ওই জন্য আমি পরিষ্কার করার জন্য জিজ্ঞাসা করলাম। আমেজ তৈরি করলাম। দ্বিতীয়ত কোনটা? দ্বিতীয়ত হচ্ছে গডফাদারের কনসিলিয়ার মানে উপদেষ্টা। তা আমি আগেই বলেছি, আমার ইশতেহারে বলা আছে যে আমি কিভাবে কাজ করবো। আমি নেতা হইতে আসিনি, আমি কি একজন রাজনৈতিক আমলা, একটা পলিটিক্যাল বিউরোক্র্যাট। যে আমার যে ভিপি হবে তাকে আমি স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেবো, সে তার মতো রাজনীতি করুক, আমি তাকে বলে দেবো এইভাবে এইভাবে করেন। সবাই আমি বলি সবাই পলিটিক্যাল আর ব্যুরোক্র্যাট দুটো কিন্তু আলাদা। তো নতুন শব্দ বানায় যে সমস্যা কি? আচ্ছা ফাইন, মানে আপনি রাজনীতি সবকিছু পরিবর্তন করতে যাচ্ছেন, তো সমস্যা কি? কেন ক্যামব্রিজ নতুন ওয়ার্ড, আচ্ছা ওটা বাদ দাও। আর উপদেষ্টার কথা বলেন, লাস্টেরটা কি বললেন? লাস্টেরটা হচ্ছে যে ডাকসুতে দাঁড়াইছে সবাই কিন্তু বসে আছে অডাসিটি। তো জিএস পদের যে দাঁড়াবে তার অডাসিটি থাকবে না? না এটা কি বললেন? সে কি লুলা হবে? না না, কি এটা? সে তার অডাসিটি থাকবে, তার একটা কমেন্ট করার একটা সে অডাসিটি থাকতে হবে, তো তাছাড়া সে জিএস কিভাবে হবে? আর আরেকটা কথা, মানুষ আপনাকে ভোট দিবে, ওই যে অডাসিটি যার থাকবে না সে কি সুশীল? কতটা সুশীলতা দিয়ে দেশ চলে না, আর এটা সবচেয়ে বড় উদাহরণ আমাদের ইউনূস সরকার। আর একটা আদর্শ আছে, সেটা হলো আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো হইতে চাই। এটা এবার আপনি যা বলবেন বলেন। আপনার অ্যাটেন্ডেন্স নিয়েও মনে হলো খুব দুর্ভাবনা আছে। শুধু আমার না, সবার আছে। আমারও ছিল। ওই যে অনেক বড় দুর্ভাবনার বিষয়। তার মানে এটি বেশ সিরিয়াস একটা ফ্যাক্ট। আমি সব সময় মেন জায়গায় আঘাত করি প্রত্যেকটা সমস্যা, আর আমি ওই সমস্যাটা মানে চালায় রাখি না যে আবার বাড়বে, আবার ওটা নিয়ে পুঁজি করে আমি কিছু করবো, একদম ফিনিশ, ওটা আর কোনোদিন উঠতে না পারে। আপনার মনে হয় শিক্ষকরা আপনার এই দাবি মানবে না, কিন্তু আমি নেগোসিয়েশনের টেবিলে বসবো, তাদের প্রেশারাইজ করবো আর তাদের যুক্তি দেখাইতে বলবো যে আপনি কিভাবে বলেন যে আপনারটাই যৌক্তিক আর আমারটা যৌক্তিক না।
Fine. কেন 4/3 হইতে পারে না? কেন 90% ভাই? 4/3 একটা ভেরি মাস পার্সেন্ট, যথেষ্ট। আমি চলে যেতে যাচ্ছিলাম আবু বাকের মজুমদারের কাছে। তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। তার কাছে কে কে প্রশ্ন করবেন? একটু হাত তুলে আপনার নাম পরিচয় দিয়ে তাকে প্রশ্নটি করবেন। দুটি প্রশ্ন আমরা নেব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিজুর রহমান অনিক। এই বছর 24-25 সেশনে কিছু সমস্যা? আবার সরি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিজুর রহমান অনিক। আমি এবার 24-25 সেশনে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছি। আমার প্রশ্নটা আসলে বাকের ভাইয়ের কাছে না, মোটামুটি এখানে যারা আছে সবার কাছেই। প্রশ্নটা হলো, আমি দেখতে পেয়েছি যে আমাদের এই বছরের যে ডাকসু, সেখানে ভিপি পদে একজন চিহ্নিত এক্স ছাত্রলীগার মনোনয়ন নিয়েছেন, এবং তাকে নিয়ে আমি আসলে প্যানেলের কাউকেই খুব জোরালো প্রতিবাদ করতে দেখিনি, মানে ম্যাক্সিমামের থেকে আমি দেখিনি জিনিসটা। এবং এইটা নিয়ে যে উদাসীনতাটা, যে ছাত্রলীগ যারা আছে বর্তমানে ক্যাম্পাসে অবস্থান করছে, তাদের নিয়ে যে উদাসীনতা, এটা কি আমরা নির্বাচনের পরেও দেখবো যে আপনার ইলেক্টেড হওয়ার পরও আসলে আলটিমেটলি ছাত্রলীগকে স্পেস দিয়ে যাচ্ছেন? আচ্ছা, বুঝেছি। এরপরে আপনি কি জুলিয়াস সিজারের কথা বলছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ তৌশিক হোসেন। আমি ঢাকা ইউনিভার্সিটিতে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমার প্রশ্নটা হচ্ছে যে আবু বাকের মজুমদার ভাইয়ের প্রতি। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা দেখেছি জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল, এবং জুলাই আন্দোলনে যারা আপনারা এই প্ল্যাটফর্মের আন্ডারে ছিলেন, তাদের অনেকেই আপনারা ঐক্যবদ্ধভাবে থাকতে পারেননি। আপনারা একজন স্বতন্ত্র প্যানেলে দাঁড়াচ্ছেন, আবার আপনারা নিজেরা বিভিন্ন ধরনের পরিষদ গঠন করেও দাঁড়াচ্ছেন। সো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের নিজেদের মধ্যেই যদি এই ঐক্যবদ্ধতা না থাকে, তাহলে আপনারা যদি ডাকসুতে নির্বাচন করে আপনারা যদি জয়ী হন, তাহলে ঢাকা ভার্সিটির কোনো ধরনের একটা সমস্যা কারণে আপনারা কিভাবে ঐক্যবদ্ধতা হবেন? ওকে, প্রথমেই আমি বৈষম্য বিরোধীর আপনার অ্যান্সারটি দিয়ে শুরু করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয় যখন আমরা কোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলন শুরু করি, এবং সেখানে বিভিন্ন মতামতের বিভিন্ন মতাদর্শিক মানুষজন এসে যুক্ত হয়ে আমরা একটা ইনক্লুসিভ একটা প্ল্যাটফর্ম তৈরি করি। সেখানে উমা ফাতেমা আপু, উনি হচ্ছেন যে ফেডারেশন থেকে ছিলেন, আমি গণতন্ত্র ছাত্রশক্তি ঢাকা সদস্য সচিব ছিলাম, আমি সেখানে ছিলাম। এরকমভাবে বিভিন্ন ছাত্র সংগঠনের মানুষজন, ছাত্রলীগ জুনিয়র লেভেলে ছিল, শিবিরের অনেকেই সাধারণ, ওই সময় আমরা সাধারণ হিসেবে জানতাম, অনেকেই তখন ছিল, আসছে পরে আবার জানছি। তো এরকম ছাত্রদল ছিল, শিবির ছিল, বামপন্থী ভাইদেরও দুই একজন হয়তো ছিল। হ্যাঁ, তো সবাই মিলে হচ্ছে যে এভাবে একটা ইনক্লুসিভ জেনারেল শিক্ষার্থী মিলে একটা প্ল্যাটফর্ম হয়। তার ঐক্যের পয়েন্টটা ছিল যে এনটি আওয়ামী লীগ, বা ওই সময়টাতে স্টার্টিংটা শুরু হয় যে কোটা বৈষম্য নিরসনে, কিন্তু এটা সর্বশেষ রূপ নেয় যে এনটি আওয়ামী লীগ বা এই ফ্যাসিস্ট পতনের দিকে রূপ নেয়, যেটা এক দফার ঘোষণার মধ্যে দিয়ে আমরা আসলে পরবর্তী 5 আগস্ট বাস্তবায়ন হয়। তো আমাদের যে কজটা ছিল যে আওয়ামী লীগ প্রশ্নে বাকি সবাই এক হয়েছে, এবং এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যে কোনোভাবে ক্ষমতা থেকে নামাতে হবে, এবং তারা যারা খুন যেসব তাদের এই আমলনামা করেছে, সেই আমলনামার বিচার করতে হবে। তো এই প্রশ্নে সবাই এক হয়েছিল, কিন্তু মতাদর্শিকভাবে সবার আসলে এক হওয়া সম্ভব না, এবং মতাদর্শিকভাবে সবাই এক জায়গায় থাকা সম্ভব না। তো আমার মনে হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে ভাই ছাত্র ইউনিয়ন করেন, উনি ছাত্র ইউনিয়নে ফিরে গিয়েছেন, ভাই শিবির করেন, তিনি শিবিরে ফিরে গিয়েছেন, আমি আমার রাজনৈতিক পজিশনে ফিরে গিয়েছি, বা আমি আমার মতো করে রাজনীতিক এরেনা তৈরি করার চেষ্টা করেছি। তো এটা যেটা হয়েছে, বা ছাত্রদল তাদের অ্যাক্টিভলি ছাত্র রাজনীতি করেছে, তো এটা মানে এটা শুনতে অনেক ভালো শোনা যায় যে হয়তো ঐক্যবদ্ধ থেকে এক জায়গায় থাকা যায়, কিন্তু মতাদর্শিকভাবে এটা খুবই টাফ যে এক জায়গায় থেকে প্ল্যাটফর্মে থেকে কোনো সময় আওয়ামী লীগ আসলে দেখবেন এরা সবাই এক হয়ে গিয়েছে। আর ভাই যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে জুলিয়াস সিজার তালুকদারকে নিয়ে। আমাদের জায়গা থেকে আমরা প্রশাসনকে ফোন দিয়েছি, কথা বলেছি, আমরা এই প্রতিবাদ জানিয়েছি, এবং এখানে যে একটা প্রবলেমটা, স্ট্র্যাটেজিক অনেক প্রবলেম থাকে যেগুলো আসলে সব কিছু এই প্রকাশ করা সবসময় যায় না আর কি। যেমন ধরেন এখানে আমি একটু বলি, প্রকাশ করা বলতে কি বুঝিয়েছি। জুলিয়াস সিজার তালুকদার বিরুদ্ধে কিন্তু মামলা নাই ওই ঘটনাগুলোর কেন্দ্রিক। তো মামলা যাদের উপর হামলা করেছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি কিভাবে মামলার প্রক্রিয়া যাওয়া যায় এবং তার এটা আইনগতভাবে বাদ দেওয়া যায়, সেটার দিকে আমরা হেঁটেছি। আবার আরেকটা বিষয় দেখেন, এখন যদি জুলিয়াস সিজার তালুকদারকে আমরা মব বা কোনো একটা জিনিস তৈরি করে ওকে আমি ঢুকতে না দেই, নমিনেশন পেপার কিনতে না দেই, বা হচ্ছে ওকে নমিনেশন পেপার জমা দিতে না দেই, বা ওকে হাঁটতে না দিই ক্যাম্পাসে, এটাও কিন্তু ভালো না। তো এটাকে কিভাবে রাজনৈতিকভাবে এবং একই সাথে আইনগতভাবে মোকাবেলা করা যায় সেই প্রক্রিয়ায় আমরা কিন্তু আছি। আমি এখন ওনার প্রশ্নে একটা অংশ বাকি রয়ে গেছে, তাহলে আমরা কিভাবে ঐক্যবদ্ধ করব? এই যে এতগুলো কমিউনিটি জুলাই মাসে ঐক্যবদ্ধ ছিল, সেটার মধ্যে আওয়ামী লীগ প্রশ্ন ঐক্যবদ্ধ ছিল, বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধ ছিল। আমি আশাবাদী এই প্রত্যেকটা কমিউনিটি আমাদের রাজনৈতিক মতাদর্শী গিয়ে থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু এই সকল প্রশ্নে তারা যে কোনো মূল্য আবার একসাথে হয়ে যাবে। আপনি এটা নিয়ে মনে হয় আমাদের মধ্যে একটা বোঝাপড়া অলরেডি আছে। ধন্যবাদ। আমি এবার মেঘমোল্লার বসুর উদ্দেশ্যে প্রশ্ন নেব, কে কে করবেন? আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভাইয়ের কাছে আমার কোশ্চেন থাকবে
যে আপনারা ধরেন জয়ী হলেন, এখন জয়ী হওয়ার পরে ডাকসু নিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের পরিকল্পনাটা কি? আসলে বাংলাদেশে যেটা দেখা যায়, জাতীয় রাজনীতিতে যদি আমরা দেখি, জাতীয় রাজনীতিতে যেমন এই যে কোটা রিফর্মের মাধ্যমে যেটা আসছে, হাসিনা সরকারের পতন হয়েছে, ইউনূস সরকার আইছে, আসলে সংস্কার উন্নয়ন এগুলো দেখা যায় না। এখন আপনাদের এটা কি এমন হবে যে আগে 19 সালে বিভিন্নর ছিল, এখন আপনি যাচ্ছেন যে ক্ষমতারই শুধু হস্তান্তর হচ্ছে, আপনারা শুধু ক্ষমতাটাই দেখাবেন, উন্নয়ন কিংবা আপনার সংস্কারের পিছনে যাবেন না? এই যে স্পেসিফিক্যালি বলি যে আমরা কি করতে চাই, প্রথমত আমরা সবার আগে থেকে গঠনতন্ত্রের যে পরিবর্তনগুলি ডাকসুর সেটি এনশিওর করার ব্যাপারে সব থেকে বেশি ভোকাল ছিলাম। আমরা প্রথমত যেটা এনশিওর করব সেটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে যাতে করে ডাকসু অন্তর্ভুক্ত হয়। সেটা করার সব থেকে ভালো উপায় কি হতে পারে? সিন্ডিকেটে বর্তমানে কোনো শিক্ষার্থী প্রতিনিধি নাই, কিন্তু প্রত্যেক বছরই সিন্ডিকেটের সভা হয় এবং সিন্ডিকেট চালাতে হয়। যদি আমরা এনশিওর করতে পারি যে শিক্ষার্থী প্রতিনিধি সিন্ডিকেটে রাখতেই হবে, তাহলে ওই সিন্ডিকেট রাখার জন্য তাদেরকে প্রত্যেক বছর একটা করে হলেও ডাকসু দিতে হবে। দ্বিতীয়ত, এই মুহূর্তে ডাকসুর যিনি হচ্ছেন আপনার সভাপতি, তিনি হচ্ছেন ভিসি এবং তিনি পদাধিকার বলে ভিসি। এই সংকটটিকে দূর করতে হবে। ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের যে অধিকার, সেই পরিবর্তনের অধিকারও এখন পর্যন্ত ডাকসু শিক্ষার্থীদের হাতে, মানে নির্বাচিত ডাকসুর হাতে বা গণভোটের হাতে ছাড়ছে না। আমরা যদি নির্বাচিত হই, আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই নিয়ে একটা ভয়াবহ আন্দোলন তৈরি করব যে কয়েকটা মৌলিক প্রশ্ন একটা গণভোট হইতে হবে, যে ডাকসুর গঠনতন্ত্র কিভাবে পরিবর্তিত হবে সেটা শিক্ষার্থীদের হাতে নিয়ে যেতে হবে। এখন এই কাজগুলো আমি একা করতে পারবো না, কিন্তু আমি যদি নির্বাচিত হই তাহলে আমি বিশ্বাস রাখবো যে যে মানুষগুলি আমাকে ভোট দিয়েছেন তারা আমাকে বিশ্বাস রেখেই ভোট দিয়েছেন এবং পরবর্তীতে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইয়ে তাদেরকে আমি পাশে পাবো। এবং ডাকসুর গঠনতন্ত্রের এই পরিবর্তনগুলি এনশিওর করার মধ্য দিয়ে যাতে করে ডাকসুর নির্বাচিত সভাপতি কোনোভাবেই কোনো অছাত্র না হন, তিনি যেন একজন ছাত্র হন, সেটি নিশ্চিত করা, একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু অন্তর্ভুক্ত করা, এবং একই সঙ্গে যেই ধরনের আপনার প্রশাসনিক স্বৈরতন্ত্র দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলে সেটাকে ডেমোক্রেটাইজ করার সর্বোচ্চ চেষ্টা করেন। যদি একটু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রে বর্তমানে সভাপতি ভিসি থাকবেন, শুধু বিষয়টি এমনই নয়, সভাপতির হাতে প্রচুর পরিমাণে একনায়কতান্ত্রিক ক্ষমতা থাকে। অর্থাৎ কোনো কিছুর এজেন্ডা কি হবে সভাপতি নির্ধারণ করেন, কাউকে ডাকসু বিলুপ্ত হয়ে যাবে কিনা সভাপতি নির্ধারণ করেন, কোনো একজন ব্যক্তি মানুষ তিনি ডাকসু সদস্য, তাকে ডাকসু সদস্য পদ থেকে খারিজ করা বা না করা সেগুলি সভাপতির হাতে থাকে। আমরা গঠনতন্ত্র নিয়ে পরিবর্তনের কথা বলার পর প্রশাসন একটা চমৎকার কাজ করেছেন, চমৎকার কথাটি সার্কাস্টিক্যালি বললাম। তারা যেটি করেছেন তারা হচ্ছে এই ক্ষমতাগুলি সিনেট সিন্ডিকেটের হাতে নিয়ে গেছেন, নির্বাচিত ডাকসুর হাতে না নিয়ে গেলে। আমরা আর কিছু হোক না হোক, যারা আমাদের সর্বোচ্চ সমালোচক তারাও এটা বিশ্বাস করবেন যে আমরা 10টা মানুষ নিয়ে যেই পরিমাণ গ্যাঞ্জাম করতে পারি 10,000 মানুষ নিয়ে মানুষের পরিমাণ গ্যাঞ্জাম করতে পারে না। কাজে আমাদের যদি নির্বাচিত করেন, গঠনতন্ত্র পরিবর্তন না মানে ভিসি করবে না, ভিসির বাপ করবে। আমি এবার ফরহাদের কাছে চলে আসতে যাচ্ছিলাম, ফরহাদের কাছে কে কে প্রশ্ন করবেন? আচ্ছা, ওপাশ থেকে আপনি করুন। আসসালামু আলাইকুম, আমি তামিম মুর্শেদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, 24-25 সেশন। আমার কোয়েশ্চেনটা এস এম ফরহাদ ভাইয়ের কাছে। আজকের আলোচনায় ইনক্লুসিভিটির একটা প্রসঙ্গ আসছিল। আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে রিপ্রেজেন্ট করতেছেন, আপনাদের প্যানেল দেখলাম, প্যানেলে এবার ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করা হয়েছে, নারী রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের আদিবাসী রিপ্রেজেন্টেটিভ আছে, আপনারাও দাবি করতেছেন যে এবার একটা ইনক্লুসিভ প্যানেল হয়েছে। বাট আমি যে প্রশ্নটা করতে চাই যে আপনাদের কেন্দ্রীয় প্যানেল কতটুকু ইনক্লুসিভ, বা আপনাদের ডাকসু প্যানেলের ইনক্লুসিভিটিটা কি শুধুই ভোট নেওয়ার জন্য লোক দেখানো কিনা, এটা হচ্ছে। এরপর আরেকটা প্রশ্ন নিব আমি। আচ্ছা, আপনি করুন না ওখান থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। 2019 সালে আমরা সর্বশেষ ডাকসু দেখেছিলাম, সেখানে আমরা নুরুল হক নূরকে ভিপি নির্বাচিত করেছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি ভিপি নূর বিভিন্ন সময় সরকার দলীয় আক্রমণ এবং ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছিল, যার কারণে ক্যাম্পাসে উল্লেখযোগ্য কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখতে পাইনি। ভিপি নূরের আমরা যে রুলটি দেখেছিলাম যে ক্যাম্পাসের জন্য কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি, বা আমরা যে স্বপ্ন নিয়ে তাকে ভোট দিয়েছিলাম সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি। আপনাদের ক্ষেত্রেও কি সেটি হতে পারে কিনা? দুইটা প্রশ্ন আসছে, একটা হচ্ছে ইনক্লুসিভিটি। আমরা সংগঠনের ব্যাপারে এই রিপ্লাইগুলো বেশ আগে থেকে দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের সংগঠন আবার প্রত্যেকটা ক্লাস্টার কাজ করার জন্য আলাদা আলাদা সংগঠন আমরা মেনটেন করি, আবার সবগুলো মিউচুয়ালি কাজ করে। এটার কারণ হচ্ছে এটা এম্পাওয়ার করা হয়। আমি উদাহরণটা এভাবে দেই, ধরেন যে একটা সংগঠনের রিসেন্ট অনেকগুলো কমিটি হয়েছে, ছাত্রদলের কমিটি বা বেশগুলো সংগঠনের কমিটি, যখন আপনি সব ক্যাটাগরিকে একসাথে মার্জ করেন, একসাথে যখন এক জায়গায় মার্জ করেন, তখন এখানে ওই পাওয়ার প্র্যাকটিসের মধ্য দিয়ে পারস্পরিক যে প্র্যাকটিসে বা কম্পিটিশন, সেই কম্পিটিশনে স্বাভাবিকভাবে ডাইভার্স ক্যাটাগরির মানুষজন অনেক সময় কেউ বঞ্চিত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রত্যেক ক্যাটাগরি মানে সেম ভ্যালুসের আলাদা আলাদা সংগঠন কন্টিনিউ করি এবং সবগুলো আবার মিউচুয়ালি কাজ করে,
যে কারণে আমাদের যে ইনক্লুসিভে সেটা প্রত্যেকে স্ব প্ল্যাটফর্মে এম্পাওয়ার হয়। মানে নারীদের জন্য আলাদা, যেমন আমাদের নারীদের আলাদা প্ল্যাটফর্ম, সেটা আলাদা কাজ করে, সে নিজেই সভাপতি, সে নিজেই নারীদের সেক্রেটারি, নিজেই ডিসাইড করেন, নিজের রাইটসে নিজেই বুঝেন। এই জায়গায় আমার মনে হয় এটা মোর মানে প্র্যাকটিক্যাল আর কি। আচ্ছা, যাই হোক, আমি বিশ্ববিদ্যালয়ের প্যানেলে আসি। বিশ্ববিদ্যালয়ের প্যানেল আসলে এবার ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করছে। বিষয়টা এমন, আমাদের ব্যাপারে একটা ফ্রেমিং করা হয় যে হিন্দুরা ভোট দেবে না, নারীরা ভোট দেবে না। সবাই আপনাদেরকে কেন ফ্রেমিং করে বলেন তো আমাকে ফরহাদ? ফ্রেমিং করার ওই যে মনে হয় যে মেন কম্পিটিটিভ সে হইতে পারে, তাকে একটু হিট করে ভোট মানে কমপে বোধ হয়। আমি একটু রিপ্লাইটা একটু অন্যভাবে দিই। যেমন ফিরোজপুরে যখন দেলোয়ার হোসেন সাঈদী প্রার্থী হচ্ছিল প্রথমবারের মতো, সে তো উনি তো হুজুর ওয়াজ করেন যে ওনাকে হিন্দুরা ভোট দেবে না, এই করবে না, সে করবে, যেখানে এখানে হিন্দু বেশি। পরে দেখা গেল যে ভোটের রেশিওতে হিন্দুদেরই অধিকাংশ ভোটে তিনি, হিন্দু ভাই বোনদের ভোটে কিন্তু উনি জয়ী হয়ে আসলেন। বিষয়টা হচ্ছে আসলে ইসলামকে যারা প্র্যাকটিস করে, তারা আসলে যারা বুঝে এবং প্র্যাকটিস করে, তারা ডাইভার্স ক্যাটাগরি মানুষের ম্যাক্সিমাম রাইটের ব্যাপারে সৎ থাকে এবং অনেস্ট থাকে। এই জিনিসটা যখন মানুষ বুঝতে পারে, হাইয়েস্ট রেসপন্স পায়। আবার আমাদের এর আগে ছাত্র সংসদ ইলেকশন 90 বা 80 দশকে যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে ছাত্র শিবির মেলদের ভোটের চেয়ে ফিমেলদের ভোট বেশি পাইছে। এটা আমাদের এক্সপিরিয়েন্স। আপনি এবারও দেখবেন, এবারও আপনাদের কোনো রিসার্চ আছে? হ্যাঁ, আমাদের সে বোঝাপড়া। এবং আমরা কনফিডেন্ট হচ্ছে, আমি বরং ছেলেদের ভোটের ব্যাপারে কনফিউজ যে ছেলে ভোটগুলো ভাগ হবে। ফিমেল ভোট নিয়ে আমি কনফিউজ না, ফিমেল ভোট নিয়ে আমি খুবই কনফিডেন্ট। এবং ওই যে বাকি যে ফ্রেমিংগুলো করা হচ্ছে, এগুলো টিকবে না আর কি। একটা প্রশ্ন যেটা আসছে বিপি নূর নিয়ে, বা এটা রেফারেন্সকে কেন্দ্র করে যেটা আসছে, দেখেন বিপি নূর ইলেকশন করছে 19 সালে। তার আগে আওয়ামী লীগ অলরেডি ফেসিবাদ হয়ে গেছে। ফেসিবাদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, অনেকে এম্পাওয়ার করছে, অনেকে এটাকে আমরা যখন চেষ্টা করছি তাকে নামাবো 14 সালে, অনেকে এই আন্দোলনকে ক্রিমিনালাইজ করছে, হয়তো সে সময় আওয়ামী লীগ ফেসিবাদ হয়েছে। কিন্তু যখন বিপি নূর ইলেকশন করছে তখন আসলে আওয়ামী লীগ অলরেডি স্টাবলিশড। কিন্তু এখন যেটা হয়েছে 24 পরবর্তী, এখন কারো বাপদাদার ক্ষমতায় নাই, যতই ক্ষমতায় আসুক না কেন, যে আপনি নির্বাচিত প্রতিনিধিকে এখানে অ্যাটাক করবেন, এখানে কাজ করতে দিবেন না, এই ধরনের প্র্যাকটিক্যাল সুযোগ নাই। এবং আমার মনে হয় শিক্ষার্থীরা যাকে ভোট দিয়ে জিতাবে, তিনি যদি কোনো দলেরও না হয়, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারও হয়, একদম তার কোনো যদি মানে আলাদা দলীয় পরিচয় না থাকে, কিচ্ছু না থাকে, তাও কোনো রাজনৈতিক সংগঠন কিংবা সরকারের এই সক্ষমতা থাকবে না বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত বিপিজিএসকে কাজ করতে দেবে না। আমি একটু উমামার জন্য প্রশ্ন নিব, কে করবেন এখান থেকে? আচ্ছা, ওখান থেকে আপনি করুন। আমি সুপ্ত কুমার সরকার, পরিসংখ্যান বিভাগ, সেশন 22-23। উমামা ফাতেমা আপুর মাধ্যমে আমি সবাইকে প্রশ্ন করতে চাই। মোটামুটি সবাই আপনারা হল রাজনীতি, তারপর গেস্ট রুম, তারপর যে শিক্ষার্থীদের আবাস সমস্যা, এ সম্পর্কে আপনারা সবাই বলেছেন। মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে এই কথাটি বলেছেন। এটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন যে ছাত্র রাজনীতির কারণে শিক্ষার্থীরা অনেক ভোগান্তিতে ছিল, তারা ঠিকমতো পড়াশোনার পরিবেশ পায়নি, এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। এরপরে যে বিষয়টা আপনি সবচাইতে বেশি গুরুত্ব দিবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পরিবেশ উন্নয়নে, সেই বিষয়টা কি? এবং আপনারা নির্বাচিত হওয়ার পর আপনাদের জবাবদিহিতার প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ হবে? প্রথমত হচ্ছে এটা পুরোপুরি একটা পলিটিক্যাল স্ফিয়ার, মানে পলিটিক্যাল একটা জায়গা, এভাবেই কিন্তু ন্যাশনালি ইন্টারন্যাশনালি ট্রিট করা হয়। এখন সমস্যা হচ্ছে এটা একটা বিশ্ববিদ্যালয়, তো একটা ভার্সিটিকে তো ভার্সিটির মতো করে ফাংশন করতে দিতে হবে। বাট আমার যেটা দীর্ঘদিনের উপলব্ধি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে স্বাধীনতার পরবর্তী সময়ে এতটাই এটা রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে যে এখানকার একাডেমিক পরিবেশটা দিন দিন কিন্তু আসলে ডাউনগ্রেড হয়েছে। বরং 5 আগস্ট পরবর্তী সময়ে তো আমার বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকানোর সুযোগটা হয়েছে। তো তখন আমার বরং মনে হয় যে জব মার্কেটে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যতটা ভালো করতেছে এবং তাদের এক্সপোজার যতটা ভালো, তাদের তাদেরকে যেভাবে করে প্রিপেয়ার করা হয়, ঢাকা ইউনিভার্সিটি একজন সাধারণ স্টুডেন্টকে কিন্তু সেভাবে করে প্রিপেয়ার করা হয় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী, সে কিন্তু স্কুলে থাকতে দেখা যাচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, বা কলেজেও কিন্তু সে সব থেকে ভালো রেজাল্ট করে আসছে। কিন্তু যখনই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করা শুরু করে, সাথে সাথে কিন্তু দেখা যায় তার একাডেমিক রেজাল্ট খারাপ হচ্ছে, তার মধ্যে এক ধরনের একটা বিষাদ তৈরি হয়ে যায়। এবং শিক্ষকদের এক ধরনের শিক্ষার যে একটা পরিবেশ এবং শিক্ষকদের দ্বারা যে একটা গ্রুমিং তারা পাবে, সেগুলো কিন্তু আমরা ইউনিভার্সিটির মধ্যে পাই না। তো অর্থাৎ ক্যাম্পাসের মধ্যে একই সাথে এটাকে একটা পলিটিক্যাল স্ফিয়ার হিসেবে পুরোপুরি ট্রিট করা হচ্ছে। আবার এটার যে একাডেমিক ক্যাম্পাস হিসেবে এটার যে একটা সম্ভাবনা, এটার যে 88টা ডিপার্টমেন্ট আছে, 88 ডিপার্টমেন্ট মানে তো 88টা ডিসিপ্লিন, 88 ধরনের জ্ঞান কিন্তু আমি এখানে উৎপাদন করতে পারছি। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে এই 88টা ডিপার্টমেন্ট শুধুমাত্র কিছু রাজনৈতিক শিক্ষক উৎপাদনের কারখানায় পরিণত হয়। আর
সত্যি কথা বলতে বিশেষ কিছু বেকার উৎপাদনের কারখানায় আসলে বিশ্ববিদ্যালয়টা পরিণত হয়েছে। এখন আমার আলাপটা হচ্ছে যে আমি 5th আগস্ট পরবর্তী সময়ে আমার প্রধান যে সমস্যাটা সমাধান করে ফেলার কথা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্সের আসলে কি, পলিটিক্সটা কীরকম হবে। এক অংশের ছাত্র মনে করে, হ্যাঁ, এক অংশের ছাত্ররা মনে করে যে এখানে রাজনীতি থাকবে না, আবার অনেকে মনে হয় যে রাজনীতি সীমিত পরিসরে আনতে হবে। তো এগুলো একটা ডিবেটেবল ইস্যু। এখন এটা কিন্তু প্রশাসনের দায়িত্ব ছিল এবং বিশেষ করে আমাদের সরকারের দায়িত্ব ছিল ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট পলিটিক্সগুলো নিয়ে সিরিয়াস একটা স্টেপ নেওয়া। বাট আজকে এখনো পর্যন্ত আমরা কিন্তু এই স্টুডেন্ট পলিটিক্স নিয়েই কোনো ধরনের সমাধান সরকার বা বিশ্ববিদ্যালয়ের পক্ষে দেখতে পাই নাই, লেট অ্যালোন দ্য একাডেমিক সিচুয়েশন। তো আমার জায়গা থেকে আমি যেটা উপস্থাপন করতে চাই যে ঢাকা ইউনিভার্সিটির যে বর্তমান রাজনৈতিক ক্যাম্পাস হিসেবে ট্রিট করা হচ্ছে, এটা থেকে আমাদের আসলে মুভ ফরওয়ার্ড করতে হবে, আমাদের বের হয়ে আসতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির একটা একাডেমিয়া হিসেবে ফাংশন করার যে এত অসাধারণ একটা সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে আমাদের আসলে নানানভাবে বর্তমানে এক্সপোজ করা, আমাদের এই জায়গাগুলোকে সম্ভাবনাগুলোকে নতুন করে বিনির্মাণ করাটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন যে রাজনীতির পরে আমার কি ইচ্ছা আছে, আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরিয়াস একাডেমিক রিফরমেশনের দিকে নিয়ে যেতে চাই, যাতে সামনের দিনে আগামী 20 বছর 40 বছর পরে জব মার্কেটে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশ ইন্টারন্যাশনালি যাতে আমরা টক্কর দিয়ে যেতে পারি। এবং সেটার জন্য যত ধরনের এন্ডোর্সমেন্ট দরকার সেই পরিকল্পনাগুলো যেমন আমার আছে, একই সাথে আমি মনে করি যে আমি যদি নির্বাচিত হতে পারি, আমার থেকে বেটার এই একাডেমিক এবং পলিটিক্যাল সিচুয়েশনটা একটু ডিল করতে পারবে না। আশিকের কাছে কি কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, ওখান থেকে আপনি করুন, একটি নেব। আসসালামু আলাইকুম। কিছু বলি না, একটা প্রশ্নটা করেন। না, ওটার প্রশ্ন কিভাবে করবে ওটার একটু বলে দিই। জি বলুন ভাই। প্রশ্ন যখন করবেন, যদি আমার নাম জানতে চান বলবেন আপনার নাম কি, কিন্তু এভাবে বলবেন না যে আপনি এখানে থাকেন, এখানে পড়ালেখা করছেন, এই করছেন, ওই করছেন, তারপরে লাস্টে যে বলতেছেন আপনার নাম কি। তো যেটা পয়েন্ট টু পয়েন্ট ডাইরেক্ট বলে দেন, তাছাড়া আমি ধরতে পারবো না। একটাই প্রশ্ন নিব। ভাই আমি একটা প্রশ্ন হচ্ছে ফরহাদ ভাইয়ের কাছে একটু করতে চাই আসলে। ওকে। তো ফরহাদ ভাই হচ্ছে মানে একটু আগেই বলে গেছেন যে উনি হচ্ছে অনেক কালচারাল মানে অ্যাক্টিভিটিসে হচ্ছে অনেক করবেন আর কি, মানে এই বিষয়গুলো হচ্ছে অনেক প্রমোট করবেন আর কি। তো ফরহাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে এমন যে উনি কি মানে এর আগে কখনো 2 ঈদ ছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রাম যেমন পহেলা বৈশাখ, তারপরে হচ্ছে আরো এমন কিছু কালচারাল প্রোগ্রাম আছে চারুকলা যেগুলো হচ্ছে মনে করেন যে অ্যারেঞ্জ করে, প্রশ্নটা নিয়ে আসি, এগুলা কি কখনো হচ্ছে মানে ফরহাদ ভাই কখনো অ্যাটেন্ড করছেন কিনা? আর যদিও হচ্ছে আর নিব না, আমি বুঝেছি, ফরহাদ যদি উত্তর দিতে চান। সম্ভবত ভাই জানার কথা যিনি প্রশ্ন করেছেন, আমি একটা হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমার ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিলাম, ডিউডিএস এর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। নিশ্চয়ই আরও অন্যান্য ক্লাব সবগুলো মিলে আমাকে সব কিছু করেই বিশ্ববিদ্যালয়ের ডাইভার্স যে কালচার সব কিছুকে একসাথে ধারণ করে আমাকে উপস্থাপনা পরিচালনা করেছে। এবং জগন্নাথ হলে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা দেখবেন, সেই প্রোগ্রাম আমি দীর্ঘক্ষণ ছিলাম, ঘুরে ঘুরে দেখেছি। বুঝেছি, তার মানে এই ধরনের অভিযোগ বুঝেছি। আমরা আলোচনার প্রায় শেষে চলে আসছি। আমার মনে হয় আমার পুরো ইউনিভার্সিটির লাইফটাই কেটেছে ডাইভার্স মানুষের সাথে কিভাবে জীবনটাকে চলা যায়, এনজয় করা যায়। আমরা আলোচনাটা শেষ করব, সবাইকে আমি আর 2 মিনিট করে সময় দিব। শুরুটা করতে চাই মেঘমোল্লারকে দিয়ে। আপনার যদি কোনো ক্লোজিং স্টেটমেন্ট থাকে, আপনার যারা সহযোদ্ধা আছেন তাদের সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তা করতে পারেন। এবং সেই সাথে হচ্ছে হলে ছাত্র রাজনীতি, আপনারা তো বন্ধের একটা প্রস্তাব এসেছিল, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। আপনি বোধহয় ছাত্র রাজনীতিটা চান, হলে কি কারণে চান সেটাও যদি একটু পরিষ্কার করেন। প্রথমত রাজনীতি কখনো বন্ধ থাকে না, রাজনীতি যখন থাকে না তখনও রাজনীতি অন্য কোনো ফর্মে থাকে। রাজনীতি প্রকাশ্য রাখার সুবিধা হচ্ছে রাজনীতিকে অ্যাকাউন্টেবল রাখা, রাজনীতিকে অ্যাকাউন্টেবল রাখতে হবে। একাডেমিয়া এবং রাজনীতি কোনো পরস্পর বিরোধী জিনিস না। আজকে যদি আমার রাজনীতি না থাকে, রাজনীতি মানে এটাও যে প্রত্যেক বছর আমার উন্নয়ন ফি বাড়তে থাকে, প্রত্যেক বছর আমার এখানে বিশ্ববিদ্যালয়ে যে পড়ার খরচ সেটা বাড়তে থাকে। সেই পড়ার খরচ কমানোর যে লড়াই, সে লড়াই কিন্তু রাজনীতির থেকে বাইরের কোনো লড়াই না। আজকে আপনার খাবারের উপর কেন ভর্তুকি নেই, আজকে কেন আপনার স্বাস্থ্য অবস্থা এরকম, কেন হলগুলোতে ফার্মেসি নাই, এটা আমাদের যে এডুকেশন পলিসি, ইউজিসির যে পলিসি তার সাথে ইন্টারকানেক্টেড। কাজে এটা যেমন একাডেমিয়াও, এটা ঠিক একইভাবে রাজনীতিও। কাজে একাডেমিয়া এবং রাজনীতির মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করার যে রাজনীতি, সেটা হয়তো আপনাদের জন্য সাময়িকভাবে আপনাদের মনোরঞ্জনের জন্য খুব ভালো হতে পারে, কিন্তু সেটা কোনো ধরনের সমাধান এনে দেয় না। এবং দ্বিতীয়ত যেটা বলা দরকার সেটা হচ্ছে ইনক্লুসিভিটি, একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। ইনক্লুসিভ মানুষ ততক্ষণই যতক্ষণ পর্যন্ত মানুষের অন্যান্য মানুষের থেকে কোনো কিছু প্রয়োজন হয়। আমি যদি চাই যে এমন একটা সমাজ হবে যে সমাজে নানান রকম লোক থাকবে এবং সেই সব লোককে
আমি এক জায়গায় করে রাখবো, তাহলে আমি এই কথা বলতে পারি না যে সেই লোকগুলোকে আবার আমি ক্যাটাগরির ভিত্তিতে আলাদা আলাদা সংগঠন বা আলাদা আলাদা কাঠামোর অন্তর্ভুক্ত করব। দুইটা একসাথে হইতে পারে না। হয় আমি ইনক্লুসিভিটির পক্ষে, না হলে আমি প্রত্যেককে ক্যাটাগরাইজ করে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা সংগঠন বানানোর পক্ষে। দুইটা একসাথে কোনোভাবে হইতে পারে না। যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা একাডেমিক ফ্রিডম নিয়ে অনেক কথাবার্তা এখানে শুনেছি। আপনারা চিন্তা করে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত শিক্ষকদের দাস। এখানে যে সম্পর্ক সেটা দাসের সঙ্গে আপনার কি বলবো যে একজন মাস্টার তার সম্পর্ক। আপনি দেখেন যে প্রত্যেক বছর আপনাকে ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্সের কথা বলা হয়। আরে ভাই, আমি যদি 30% অ্যাটেন্ডেন্স নিয়ে পরীক্ষা দিতে পারি, আমি যদি পরীক্ষায় পাশ করে আসতে পারি, তাহলে সেখানে শিক্ষকের সমস্যা কি? সমস্যা হচ্ছে এরকম অসংখ্য শিক্ষক আছেন যারা গত 20 বছর ধরে একই নোট একই জিনিস বারবার করে গত 20 বছর ধরে পড়া যাচ্ছেন। যদি ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স না থাকে, তাহলে ওই লোকের ক্লাসে 50 জনের 5টা লোকও আসবে না। কিন্তু সেই লোকগুলো শিক্ষক হিসেবে থাকতে পারেন, কারণ আমি শিক্ষক এবং যে শিক্ষার্থী তার মধ্যে ক্ষমতার কোনো ভারসাম্য তৈরি করতে পারি নাই। আমি যদি ইলেক্টেড হই, আমার প্রধান টার্গেট থাকবে বিভিন্ন ধরনের ক্ষমতার ভারসাম্য আনা, শিক্ষক শিক্ষার্থীর ক্ষমতার ভারসাম্য আনা, নারী পুরুষের ক্ষমতার ভারসাম্য আনা, যে মানুষ প্রতিবন্ধী তার সাথে অন্যান্য মানুষের ক্ষমতার ভারসাম্য আনা, যে বাঙালি তার সাথে আদিবাসীর ক্ষমতার ভারসাম্য আনা। আর আমরা যে বৈষম্য বিরোধিতার কথা বলেছিলাম, সেটার প্রাইমারি অবজেক্টিভ এটাই। যদি আপনারা সত্যি সত্যি বৈষম্য বিরোধী একটা ক্যাম্পাস চান, তাহলে আমার জন্য ভোট করেন। মেকবুলারকে ধন্যবাদ। আমি আবু বাকেরের কাছে চলে যেতে যাচ্ছিলাম, একই প্রশ্নই থাকছে আপনার জন্য, যে আপনারা কি হলের যে রাজনীতি বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে নাকি কোনো ক্লোজিং স্টেটমেন্ট দিতে চান নাকি, এবং আপনার প্রতিপক্ষ সম্পর্কে কোনো? আচ্ছা, অবশ্যই। এখানে আমরা যখন জুলাই আগস্টে 15, 16 এবং 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ, এবং তখন শিক্ষার্থীরা খুব সুস্পষ্ট একটা অবস্থান নেয়। হলগুলোতে তারা যে দাবিগুলো দেয় তার মধ্যে একটা প্রধান দাবি ছিল যে হলে তারা কোনো ধরনের রাজনীতি চায় না বা রাজনীতি নিষিদ্ধ করে, এবং সেখানে প্রবোস্টও সাইন করে। তার মানে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে গত বছরের জুলাই মাসে এই বিষয়টা কিন্তু সমাধান হয়ে গিয়েছে। তো আমরা শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানিয়ে আমরা যখন সংগঠন করি, তখন আমরা হল এবং একাডেমিক এলাকায় কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চাই না, কমিটি চাই না, সেটা আমরা বলি। এবং আমরা এখনও একই পজিশনে আছি। আমরা মনে করি জুলাইয়ের শিক্ষার্থীদের যে চাওয়া, সেটা হল প্রশাসন হিসেবে বাস্তবায়ন করেছে, এবং তার পরবর্তী সময়ে যখন ছাত্রদল কমিটি দিয়েছে, সেখানেও কিন্তু ওই শিক্ষার্থীরা আবার প্রতিবাদ করেছে, এবং সেই শিক্ষার্থীর প্রতিবাদের পক্ষে আমাদের অবস্থান ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমার ফরহাদ ভাইয়ের কিছু কথা উনি বললেন যে এই ইসলামকে ধারণ করার যে বিষয়টির কথা বললেন, মানে ওনারা যদি মনে করেন যে শুধু ইসলামী ছাত্র শিবির তারাই শুধু ইসলামকে ধারণ করে বা ইসলামিক মূল্যবোধে ধারণ করে, এটা একটু প্রবলেমেটিক কনসেপ্ট। এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করা হয়, এটা প্রবলেমেটিক কনসেপ্ট বলে আমি মনে করি। এইখানে বাংলাদেশের বেশিরভাগ যেসব যারা মুসলমান ইসলাম ধর্মের বেশিরভাগ রাজনৈতিক অঙ্গনে কিন্তু তারা ইসলামকে চর্চা করে ব্যক্তিগত জায়গা থেকে, কিন্তু রাজনৈতিকভাবে একটা যারা মধ্যমপন্থী রাজনীতি চর্চা করে, তারা কিন্তু সব ঘটনা মানুষের সাথে কানেক্ট ফিল করে রাজনীতিটা করতে পারে। তো ইসলামকে ধারণ করে শুধু ইসলামী ছাত্রশিবির বিষয়টা এরকম না, এটা আমি বলছি খুব সুস্পষ্টভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভাই যেটা বললেন যে ওনাদের আলাদা আলাদা সংগঠন, আমার এই জিনিসটা ক্লিয়ার না যে নারীদের জন্য একসাথে কেন করা যায় না, একসাথে যদি সহশিক্ষা করা যায়, একসাথে কেন ইসলামী ছাত্রশিবির নারীদেরকে নিয়ে একই প্ল্যাটফর্মে রাজনীতি করতে পারে না? আমি যতদূর জানি যে ওনাদের ওই নারীদের যে নেতৃত্বের যে বিষয়টি, এটা ইসলামী ছাত্রশিবির, উনি যে ইসলামের প্র্যাকটিসের কথা বলতেছে, ইসলামী ছাত্রশিবির নারীদের নেতৃত্ব মানে কিনা, এটা আমার একটা সরাসরি প্রশ্ন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে কালচারালভাবে যে বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, ক্যাম্পাসে মোরাল পুলিশিং, মেয়েদেরকে মোরাল পুলিশিং, তারপর হচ্ছে যে স্লাট শেমিং, অনলাইনে সোশ্যাল বুলিং, এগুলোর সাথে কারা জড়িত ছিল ক্যাম্পাসে। তো সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট পরবর্তীতে রাজনৈতিক সহাবস্থান সব কিছু ঠিক আছে, কিন্তু কয়েকটা জিনিস মেইন স্ট্রিম হয়ে উঠছে, সেটা হচ্ছে মোরাল পুলিশিং, তারপর হচ্ছে হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হয়েছে। এবং আবার দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে, হ্যাঁ আপনি যে মবের যে কথাটা বলছেন, কেউ রাজনৈতিক প্রতিবাদ করলো তারা কিন্তু মব বলে দিচ্ছে। আমি দেখেছি যে ছাত্রদলের ওরা বঙ্গমাতা হলের মধ্যে হচ্ছে যে যারা প্রতিবাদ করেছে তাদেরকে মব বলে আখ্যায়িত করেছে, এটা কিন্তু ঠিক না। এখানে সচেতন শিক্ষার্থীরা প্রতিবাদ করছে। জি, আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে কেন শিক্ষার্থীরা আসলে চয়েস করতে পারে, তার জন্য প্রথম একটা জিনিস বলো যে আমাদের পূর্বের রাজনৈতিক স্ট্রাগল, অভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা এমন একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই, যে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের মডেলটা কি। সেখানে যেমন আমার আবাসন ব্যবস্থা ঠিক থাকতে হবে, সেখানে খাবার ব্যবস্থা ঠিক থাকতে হবে, কি কি অয়েল ফেয়ার হবে, সব কিছু ডিটেল আসলে বলা সম্ভব না যেহেতু সময় কম। তবে আমাদের মূল আইডিয়াটা হচ্ছে আমরা একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এস এম ফরহাদ, আচ্ছা আমি শেষে আপনাকে একটা, এস এম ফরহাদ আপনার দিকে অনেক অভিযোগ এসেছে, সেগুলোর যদি উত্তরের সাথে দিতেন। আমরা আসলে মানে ইতিহাসের নানান এক্সপিরিয়েন্সের বেসিসে সেগুলোকে মিলিয়ে পরে সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টা করি আর কি। বাকির চমৎকার উদাহরণ দিয়েছে, শুনতে ভালো লাগে যদিও, কিন্তু দেখেছি সংগঠনগুলো 100 জনের কমিটিতে 10-15 জন 20 জন মেয়েদেরকে সুযোগ দেয়। সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামে অধিকাংশই থাকে ছেলে, এবং আমি ওই সংগঠনকে মিন করছি এমন না, আমি ওভারঅল এক্সপিরিয়েন্স করছি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। তো এভাবে করে সিদ্ধান্ত গ্রহণ
উপরওয়ালা আরও যারা যারা মানে স্টেক হোল্ডার থাকে নানান সব কিছু ঘুরে ফিরে একটা চক্রাকারে ঘুরতে থাকে। কিন্তু আমরা যখন ফুললি এম্পাওয়ার করতে চাই, ওনারা নিজেদের ডিসিশন নিজেরা নেবে, এক্সিকিউট করে ফুললি নিজেরা কন্ট্রোল করবে সব কিছু, নিজেরা এম্পাওয়ার্ড ফিল করবে, ডিসিশন মেকার হবে। এই জিনিসটাকে আপনার দ্বিমত থাকতে পারে, আপনার সব মত যে বেস্ট হবে বিষয়টা এমন না, তবে আমাদের এক্সপিরিয়েন্স হলো আমাদের কাছে এই মতটা বেটার। এখন আসি অন্য কয়েকটা ব্যাপারে। না আমি সেটা বলি নাই, আমি একটু আগে উদাহরণ দিয়েছি আমি ক্যাম্পাসে কি করে বড় হয়েছে, কতটুকুর মধ্যে বড় হয়েছে, এটা নিশ্চয়ই শিক্ষার্থীরা কাজ করবে। আচ্ছা আসি যেখানে একটু আগে মেঘদা বলতেছিলেন যে হচ্ছে লিডারশিপ এবং ক্যারিয়ার দুইটা জিনিস ভাইস ভার্সাতে নিয়ে যাওয়া উচিত, আমি অ্যাগ্রি করি। কিন্তু আবার এটাও মুশকিল যে আপনি রাজনীতি করতে যাবেন, আপনি আরেকটা করতে যাবেন। আমি অনেক সংগঠনকে দেখেছি 5 তারিখের পর থেকে, 5 আগস্টের পর থেকে কিছু প্রার্থীকে দেখেছি শুধু গিয়ে হচ্ছে ওই মানে এক পেজ লিখে জমা দিয়ে চলে আসছে, তিনি ক্লাসে কম যান, পরীক্ষা দেন না, শুধু 5 তারিখের আগে ওনারা অনেক ঘটনা বললেন। এরপরও ভেরি রিসেন্টও দেখেছি। আমার মনে হয় লিডারদের এই পরিমাণ হওয়া উচিত, যদি লজিক্যাল কারণ না থাকে, অন্য কোনো লজিক্যাল কারণ না থাকে, সেক্ষেত্রে বাকিটা আমি কীভাবে আমার একাডেমিক এক্সেলেন্সের মধ্য দিয়ে পাশাপাশি এবং লিডারশিপ কোয়ালিটি দুইটা একসাথে ব্যালেন্স করা যায়। আমাদের যেমন বিশ্ববিদ্যালয়ে যিনি আমাদের এখন এজিএস প্রার্থী ইউনিভার্সিটি সেক্রেটারি মহিউদ্দিন খান, সে তার লিডারশিপ কোয়ালিটি আমি দেখি চমৎকার, আবার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমাদের এরকম মানে ছিল না মাঠে ভাই, আমি যখন হলে থাকতে পারি না, হল থেকে বের করে দিয়েছি। আমাকে বলতে দেন, আমি আপনাকে থামাই নাই, আমার মনে বলতে দেওয়াটা সুন্দর আর কি। যাই হোক, এরপরে পয়েন্টে আসি। আমাদের মূলত যেটা চাই ফার্স্ট সেটা হচ্ছে জবাবদিহিতাটা নিশ্চিত থাকা, একদম মান্থলি টাস্ক বেসিসে। জয়ী হওয়ার পরে আপনি উড়ে চলে যাবেন আরেক জায়গায়, এই সুযোগ নাই। একদম প্রত্যেকটা টাস্ক ধরে আপনি যে ইশতেহার দিয়েছেন জবাবদিহিতা শিক্ষার্থীদের মুখোমুখি হতে পারে। আমি একটু সময়, যেহেতু আমার একটু ইন্টারাপ্ট হয়েছে, কয়েকটা জিনিস জরুরি। সেটা হচ্ছে সাইবার বুলিংয়ের জায়গাটা, এই যে স্লাট শেমিং। আমাদের 2 জন প্রার্থী গতকালকে থেকে দেখছেন নির্দিষ্ট কয়েকটা দল থেকে অব্যাহতভাবে স্লাট শেমিং শিকার হচ্ছে। আমাদের জুমা যে আমাদের প্রার্থী আমাদের প্যানেলের, তারপর আরও 2 জন মেয়ে প্রার্থী অব্যাহতভাবে এই ধরনের মানে আজে বাজে গালাগালি ল্যাঙ্গুয়েজের শিকার হচ্ছেন নির্দিষ্ট কয়েকটা দলের পক্ষ থেকে। খুবই দুঃখজনক। আমরা নারীদের জন্য এরকম অনেকে তো বলেন শিবিরও অনেক এইরকম সাইবার বুলিং বিভিন্ন জায়গায় যে কমেন্ট করে আসে, এটা নাকি বিশাল বট বাহিনী আছে। শিবিরে কে করে বাকের যদি আমাদের শিবিরের কয়েকজন ধরে দেয় আমি এটা কিন্তু। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, টিএসসি তে কয়েকদিন আগে একটা লোককে ধরা হয়, একটু শেষ করে নিলাম। টিএসসি তে কয়েকদিন আগে একটা লোককে ধরা হয়, ওই লোক মোবাইল চেক করে দেখা যায় সে ভিডিও করছিল। আমি আসলে যেখানে ছিলাম আমাদের স্ট্যান্ড খুবই ক্লিয়ার, এই ক্যাম্পাসটা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করতে হবে। এবং আরেকটা জায়গা আমরা এই যে কেন যেন রাজনৈতিক সংগঠনগুলো এবং আরো যারা থাকেন স্টেক হোল্ডার, এই আবাসন এবং ফুডের যে ক্রাইসিসটা, নিরাপদ ফুড এবং নিরাপদ একদম সেফ আবাসন যে ক্রাইসিসটা, জিয়ে রাখাটা পছন্দ করেন। আমাদের কমিটমেন্ট আমার কাছে, আমি ভেরি কনফিডেন্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের ইউটিলাইজ করতে পারলে, অন্যান্য রিসোর্সকে ইউটিলাইজ করতে পারলে 1 বছরের মধ্যে সকল ধরনের আবাসন ক্রাইসিস একদম জিরোতে নিয়ে আসা পসিবল। এবং ফুডের যে ক্রাইসিস, ফুডের কোয়ালিটি এবং সব ক্রাইসিস এখানে শেষ করে উমামা একটা উদাহরণ দিতে যাচ্ছে। জি না, ওই কথাটা হয়তো শোনা যায়নি। মানে কিছুদিন আগে টিএসসিতে একজন লোককে ধরা হয়েছিল, তার মোবাইল দিয়ে তিনি মেয়েদের আসলে ভিডিও করছেন, শর্ট ক্লিপস বানাচ্ছিলেন আর কি। সো তার মোবাইল চেক করে দেখা যায় সে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত। এই যে যেটা হয় যে পরিচিত নাই ভাই, কিন্তু ওই যে ফেসবুকিং দেখলে তো বোঝা যায়। আমি তো তার ফেসবুক আইডি চেক করেছি, ফেসবুক আইডিটা ওই যে ইসলামিক মনে হয়েছে, তার ফেসবুক আইডিটা সেটা শিবিরের হয়ে গেছে। না না না, তার সেই মেসেঞ্জার গ্রুপে ছিল, চাঁদপুরে একটা গ্রুপে ছিল, সেই মেসেঞ্জার গ্রুপে শিবিরকে পছন্দ করে না। ফরহাদ সবাই একই কথা বলছে, আপনারা একটু চেক করলে মনে হয় ভালো হয়। আমি একটু জাস্ট বলি, ফরহাদ ভাইরা হচ্ছে যে বলি ইসলামের। আচ্ছা আমাকে বলতে দেবেন, অভিযোগটা জবাব দিতে দেবেন। সেই ভিডিওটা আবার একটু দেখবেন, ছাত্র শিবিরকে পছন্দ করে না এরকম 5টা বিভিন্ন দলীয় পীর কেন্দ্রিক বা অন্য যে গ্রুপগুলো, সেই গ্রুপে তিনি অ্যাক্টিভলি ছিলেন। একই ব্যক্তি একসাথে ওই শিবিরের অপোনেন্ট 4-5টা গ্রুপে থাকেন, এখানেও থাকেন, আর সে ব্যক্তি শিবিরের হয়ে যায়। আমরা পরে ক্রস চেক করে দেখেছি এটা একটা মানে নাটকীয়তার মধ্য দিয়ে এটা মানে আয়োজিত একটা নাটক ছিল, যেটা আমাদের উপর চাপাই দেয়। আর আমার আয়োজনের ভিতরে মেঘমোল্লার কথা কিছু বলতে যাচ্ছে, আমাকে রিপ্লাই দিতে দেবেন। সেই আয়োজনে কমপক্ষে 15-20 হাজার ফিমেল আসছে আমার আয়োজনের ভিতরে, কোনো ঘটনা ঘটে নাই। কোন এক কর্নারে একটা ঘটনা আপনার নাটক সাজায় দিবেন এবং এটা শিবিরের উপর চাপাই দিবেন। আচ্ছা বুঝেছি, মেঘমোল্লার বোধহয় কিছু বলতে যাচ্ছেন, 30 সেকেন্ড। আচ্ছা এই বিষয়ে আমি তো বলতে যাচ্ছিলাম 30 সেকেন্ডে। আমি ভাই বললো যে ইসলামিক মূল্যবোধ ধারণ করে রাজনীতি করে। আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অডিয়েন্স আছে তাদের কাছে জাস্ট ওটা বলে রাখি, ইসলামিক মূল্যবোধের না কোনো কারো কমেন্টে যে গালি গালাজ করা, গালি ছাড়া কথা শোনা, মুখ দিয়ে নারীদেরকে নিয়ে আজেবাজে এই বিষয়গুলো ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে বলে, তার কমেন্ট বক্সে শুধু আমরা পার, কারো কমেন্ট বক্সে পাই না। এই বিষয়গুলো তাদের কমেন্ট বক্স, আমাদের তার কমেন্ট বক্সে ভাই যখন ভাইদেরকে ছাত্রলীগ যে কোর্স এটা বলা হয়, তখনই এসব গালিগালাজ শুরু হয়ে যায়। যখন এক্সাইবিন্টনের পক্ষে পরিষ্কার আমি এটা করা হয়, তো এই বিষয়গুলো তো ওনাদের দিক থেকে কোনো সমাধান আসে না। চমৎকার বড় পছন্দ করি
উমামা আপনার যদি কোনো ক্লোজিং না, স্টেটমেন্ট বিষয়গুলো খুবই অদ্ভুত আর কি। যখনই আপনি ছাত্র শিবির নিয়ে, মানে এটা আমি শুধুমাত্র ছাত্র শিবিরের কথা বলবো না, আমি অন্যান্য পলিটিক্যাল অর্গানাইজেশন দ্বারাও সেম ধরনের একটা ব্যাশিং এর শিকার হয়েছি অতীতে, বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ তো যা তা পরিস্থিতি করেছে আমাদের সাথে। কিন্তু এখন ছাত্র শিবির, ধরেন আপনি ছাত্র শিবির নিয়ে কোনো মন্তব্য করলেন, আমি আমার কমেন্ট বক্স ওপেন করতে পারি না, গালি গালাজ করে আমার কমেন্ট বক্স উড়ে ফেলে। এখন আপনি তো ওই ব্যক্তির আইডিতে গিয়ে বুঝতে পারতেছেন না সে কি, সেই আইডির তো কোনো মানে এটা তো অভিযোগ, আমি ফরহাদ আবার আপনার কাছে আসব, তবে তার ক্লোজিং কিন্তু যখন এটা তো কমন ট্রেড থাকে যে কোন কমেন্টটা করলে হচ্ছে আপনার উপর অ্যাটাক আসে, কোন কমেন্টটা করলে অ্যাটাকটা আসে না। সেখান থেকে আমরা এখানে শুধু আমি না, যে কোনো মেয়ে আমি বলি, যে কোনো মেয়ে 5 আগস্টের পরে আমি দেখেছি যে 5 আগস্টের পরে যেভাবে করে রাস্তাঘাটে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা বেড়েছে, রাস্তাঘাটে হচ্ছে যে একটা ক্যাটকলিং শব্দটা এসেছে কিন্তু 5 আগস্টের পরে, যে এখানে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে একটা বাজে মন্তব্য করে দেয়, এবং কোনো মেয়ে যখন ফেসবুকে সেটা নিয়ে লিখছে যে আমার এই ধরনের মন্তব্যের শিকার হতে হয়েছে, তখন তাকে যা তাভাবে হচ্ছে যে ওখানে বুলিং করা হয়। আমার যদি আমি বলতে চাই না, আমার একজন জুনিয়র, তাকে একটা ওড়না নিয়ে মন্তব্য করা হলো। আচ্ছা ঠিক আছে, মন্তব্য করা যে করলো সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন কর্মচারী। এখন ঢাকা ইউনিভার্সিটির কর্মচারীর বিরুদ্ধে তো ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন অ্যাকশনটা নিবে। যখন আমরা ওই লোকটার মোবাইলে দেখি যে উনি নানান ধরনের গ্রুপের সাথে যুক্ত, তখন আমরা বুঝেছিলাম সে কোনো সিন্ডিকেটের সাথে আসছে। যখনই আমরা প্রক্টোরিয়াল টিমের মাধ্যমে তাকে শাহবাগ থানায় দিলাম, আমাদের উপর তো রীতিমতো শাহবাগী বলে টোলে গালিগালাজ করে আমাদের শেষ করে ফেললো। অথচ ওই লোকের কী ধরনের মেন্টালিটি পরের দিনই কিন্তু বোঝা যায়। সো এগুলো হয়তো আমি উমামা ফাতেমা, আমি এটা হয়তো বলতে হচ্ছে যে আমি উমামা ফাতেমা হয়তো আমার অনেক 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 মানসিক শক্তি নিয়ে কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। অনেক বেশি হ্যারাসমেন্টের শিকারের পরে কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু আমি সত্যি কথা বলতে, আমি 5 আগস্টের পরে মেয়েদেরকে দেখেছি যে কি পরিমাণ ভোকাল মেয়েরা, ওরা এখন কিছু বলতে চায় না, একটা স্ট্যাটাস দিতে চায় না। ডাকসু করানোর জন্য মেয়েদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বললে যে আমি এগুলো করছে। এই তো এই পলিটিক্যাল, আমি হয়তো একদম ধরে বলতে পারবো না যে এই আইডিটা হচ্ছে ছাত্র শিবির করে, কিন্তু বোঝানো যায় যে কোন কথাতে তারা। আমি শেষ বাকিরের কাছে একটা স্টেটমেন্ট যে আমাদের প্রার্থী, দুইজন প্রার্থীর ব্যাপারে গত 3 দিন ধরে যে অব্যাহত মানে স্ল্যাশ শেমিং হচ্ছে, এটা কারা করছে? আমি একটু রিপ্লাই এটা চাই। আমি অব্যাহতভাবে, নগ্নভাবে, বাজেভাবে যে অব্যাহত আমাদের দুইজন প্রার্থী ট্রমাটাইজ হয়ে গেছে লিটারালি। আচ্ছা দেখো ওনারা কি বলেন, ট্রমাটাইজ হয়ে গেছে, এবং উমামা এটা জন্য ভয়েস রেজ করতে পারলে ভালো হতো। না এখানে একই কথা, দাঁড়াও বাকি, মানে এখানে ঠিক আছে, এখানে সত্যি কথা যে এখানে আমরা যেহেতু 4-5 দিন প্যানেল ডিসিশন নেয়া, রাতে সব মিলে 5 দিনে 2 ঘন্টা ঘুম হয়েছে, তো অনলাইনে আমি নাই। কিন্তু ঠিক আছে, এই কথাগুলো সত্য যে আপনাদের যে প্রার্থীরা ছিলেন, এটা তো দিন শেষে আমরা সবাই ফিমেল, তো সবার এগেনস্টে যখনই এক গ্রুপ আরেক গ্রুপের এগেনস্টে এখানে সাইবার বুলিং, বিশেষ করে মেয়েদেরকে টার্গেট করে এখানে সাইবার বুলিং করে থাকে। এখন যখন আমি সামনে গিয়ে ভালো সাজি, আমি সাইবার বুলিং ঠিক করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, কিন্তু যখনই হচ্ছে আপনার মতের বিরুদ্ধে একটা মেয়ে থাকে, তার তো বাপ মা ধরে গালিগালাজ করে, আমার ভাই থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন, আমার কে কোথায় কি আত্মীয় ছিল, এগুলাকে নিয়ে যা তা ভাবে হচ্ছে যে স্টোরি এগুলা হচ্ছে না। তখন কি একটা প্রবণতা ক্যাম্পাসে তৈরি হয়েছে, সেটা হচ্ছে আগে যখন ছাত্রলীগ ছিল তখন তারা কি করতো যে তার মতের বিরুদ্ধে গেলে তাকে শিবির ট্যাগ দিয়ে মারধর করা হতো, এবং আমরা তখন সবসময় এর বিরুদ্ধে ছিলাম। এখন নতুন প্রবণতা হইতেছে যে কেউ যদি শিবিরের বিরুদ্ধে যায় তাকে স্বাভাবিক বলে ট্যাগিং করা। মানে এটা কেন? এই জিনিসটা আপনি যদি 30 সেকেন্ড উত্তর দিতে পারেন। শিবিরের বিরুদ্ধে করা মানে আমরা অলরেডি ওভার হয়ে গেছি, কমেন্টে শাহবাগী, গালি, মানে কি সব জিনিস আল্লাহ বুঝেছি। আমি খুবই ক্লিয়ার এই জায়গায় যে হচ্ছে মানে আমাদের যদি বাকের উমামা আছে, আমি এর আগেও বলেছিলাম, যদি আমাদের সাংগঠনিক কারো ব্যাপারে আমাকে একটু কনসার্ন দেয় যে অমুক ব্যক্তি সেশন করছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমি যদি না নেই, সেটা আমাকে জানাবেন, আমার দায়িত্ব নেওয়াটা, আমাদের বন্ধু নিরাপত্তা। সেকেন্ড দ্বিতীয় হচ্ছে এই রিপ্লাইগুলো দিছি, একটা রিপ্লাই শোনার পর আবার প্রশ্ন করাটা দুঃখজনক। যাই হোক, সেকেন্ড হইলো আমাদের এই যে ভেরি রিসেন্ট জুমা আজকে ফোন দিয়ে আমাকে বলতেছে, ভাইয়া যে বাকশাসের অনেক লোকজন আমাকে মেনশন দিয়ে ইয়ে করতেছে। আমি খুবই সরি, একদম আজকে আমাকে মেসেজ করে এবং কল দিয়ে মানে বিকেলে বলেছে আর কি। তো আমাদের প্রার্থীকে মানে কিছুক্ষণ এই দল, কিছুক্ষণ এই দল, কিছুক্ষণ এই দল, এই যে
বাজেভাবে স্ল্যাশামিং করতেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর জুমা এবং ওপেন গালিগালাজ করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখন আপনি তাকে ওপেন গালিগালাজ করলে কি তাকে স্ল্যাশামিং করা রাতে ওইটা করেন, দিনে ওইটা করেন, এই ধরনের স্ল্যাশামিং করা যাবে? এটা খুবই 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 কষ্টদায়ক। আমি এই যে এই অপরাধ ক্ষেত্রে আমার মনে হয় আমাদের সমন্বিত প্রচেষ্টা থাকা দরকার, সবাই মিলে এগুলো মানে সমন্বিত না থাকলে। ফরহাদ, মানে সবকিছু নিয়ে শিবিরের উপর এত অভিযোগ কেন আসে আমাকে একটু এটা আমি বুঝায় বলুন হ্যাপি তো। যে শিবিরকে আপনারা অভিযোগ দিচ্ছেন, বলছেন, জানাচ্ছেন, আমরা এটা অ্যাকশন যদি না নেই তখন বলবেন। শিবিরের ব্যাপারে যে আপনি বলতে পারছেন অন্তত অভিযোগ দিচ্ছেন। মানে আগে আমি এরকম দেখতাম ছাত্রলীগের বিরুদ্ধে শুধু অভিযোগ আসতো, এটা এক না। ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ধর্ষণের সেঞ্চুরি করতেছে, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ছিল অমুকরে খুন করতেছে, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ছিল যে অমুকরে একই অভিযোগ না, মানে অভিযোগের তীর সবচেয়ে বেশি থাকার কথা প্যারামিটারে ভাবতে পারবেন না। ছাত্র শিবিরের ব্যাপারে যদি কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ আসে এটা আমরা ডিল করব। এই 5 তারিখের পর থেকে কেস বাই কেস, মানে ভাষা বলবেন না, পরিষ্কার আপনার বক্তব্য পরিষ্কার। আমি মেঘমোল্লার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক শিক্ষার্থী শিবিরে তমুক প্রোগ্রামে গেছে, তমুক এই জায়গায় এটা করছে, আপনারা অ্যাকশন দেন। আমরা যদি শুধু শিবিরের শিক্ষার্থী হতে হবে নট নেসেসারি, বাইরের শিক্ষার্থীও যদি হয় সে জায়গায় নারীদের নিরাপদ ক্যাম্পাস করার জন্য এটা আমাদের দায়িত্ব, এটা করা, এটা আমাদের একদম দায়িত্ব। সবাই আশা করব যে কোনো চান্স নাই, এটা আমার বোন। আচ্ছা ফরহাদ, মেঘমোল্লার কিছু বলতে যাচ্ছিলেন শেষে। প্রথম বিষয় হইতেছে এটা নিয়ে এত ঝগড়াঝাটি আমরা প্রতিদিনই করি টক শোতে, এটা মানে আমি জানি না এটা কিভাবে করে বললে এটা বোঝা যাবে। সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে আমি অভিযোগ দিব কিভাবে ভাই, আমি তো জানি না আপনার সংগঠন কি করে। এটা বললেই আপনি আবার একই কথা বলবেন যে আপনার টিম, আপনার কমিটি না, সেই টিম আবার টেম্পোরারি, এই জন্য আপনি টিম প্রকাশ করেন না, আপনি আমার কথা মতো রাজনীতি করবেন না। আমি আইডির কমেন্ট দেখে বুঝতেছি যে সেই লোকটা শিবির, এখন ওখানে নাই, আমি তো কমেন্টের মতাদর্শ বোঝা যায়। তো এখন এইটা এমনি তো হইতে পারে না ফরহাদ যে আমার সর্বোচ্চ প্রান্তিকতম কর্মীর কোনো একটা বক্তব্য বাকি সবাইকে তার সাংগঠনিক দায় নিতে হইতেছে। আর আপনি কোনো কিছু বললে বলবেন যে আপনি আগে দেখান আপনি আমার কমিটিতে কে আছে, আমার কোনো লোক থাকলে আপনি বলেন। এখন আমি জানবো কেমনে ভাই, এটা তো জানা বোঝার কোনো উপায় নাই। এটার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, হল রাজনীতি নিয়ে এখানে যে আলোচনা হইতেছে আপনাদেরকে বেসিকলি এখানে অনেক সবাই শুভঙ্করের ফাঁকি দিতেছে। কারণ একটু আগে বাকের, আমার খুব কাছের ছোট ভাই বাকের একটু আগে বলছে যে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে 16-17 তারিখে সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে হলে আর রাজনীতি থাকবে না। কাদের কিছুদিন আগে বলছে যে এই যে সপ্তম দফা, এই সপ্তম দফা ফরহাদ লিখে দিছে। ফরহাদ বলছে এই সপ্তম দফা সে লিখে দিছে কারণ ওই সময়ের প্রেক্ষাপটে এটা নেসেসারি ছিল। উমামা ছাত্র ফেডারেশন করতো, উমামা আবার এটার পক্ষে আছে। তার কারণ আপনাদের যেহেতু হল, গেস্টরুম, গণরুম নিয়ে একটা ট্রমা আছে, এইটাকে কাজে লাগায় সবাই যে ওইখানে আপনাদের কাছে অজনপ্রিয় না হওয়ার জন্য যে না বাবা আমরা হলে রাজনীতি রাখবো না। কিন্তু হলে তো ভাই রাজনীতি আছে, আপনি যদি কারো কোনো কমিটি না থাকে তাতেও হয়। ফরহাদ তো ছাত্র শিবিরের ওপেনলি কাজ করে নাই, কিছু বিতর্ক করছে, এইটা করছে, ওইটা করছে, কিন্তু অল দা সে তো সাংগঠনিক যে তার দায়িত্ব কর্তব্য সেগুলো সে মেনটেন করছে। কাজে রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে হলের পরিসরে অমুক পরিসরে তমুক পরিসরে এটাতে কোনো লাভ নাই। আসলে আমরা এই কাজটা করতে পারি কিনা যে আমরা রাজনীতির ডেফিনেশনটা চেঞ্জ করব। ডেফিনেশনটা চেঞ্জ করব মানে বইয়ের খাতায় না, প্র্যাকটিক্যালি। 80-র দশকে যখন আমাদের সংগঠনগুলো প্রমিনেন্ট ছিল তখনও অনেক গ্যাঞ্জাম ছিল, মারামারি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কেউ এই কথা বলতে পারে না যে ছাত্র রাজনীতি মূলত লুম্পেন চর্চা। কারণ আমাদের রাজনীতিটা সামহাও ওই বেসিকে ফিরাই নিয়ে যেতে হবে। রাজনীতি মানে তারেক জিয়া বা অমুকের ছবি উপরে সাটাই দিলাম, দ্যাট ইজ নট পলিটিক্স। পলিটিক্স হচ্ছে আমার হলের যদি খাবারের মান খারাপ থাকে, আমার যদি আবাসন সংকট থাকে, আমার যদি পরিবহনের সংকট থাকে, সেটাও মানুষকে দলীয় ব্যানারে তার প্রোটেস্ট করতে দিতে পারতে হবে। কাজে আমার আপনাদের প্রতি আহ্বান হচ্ছে বিভিন্ন পপুলিজমের ফাঁদে পড়েন না, আপনার ডেমোক্রেটিক অধিকারের সাথে পলিটিক্স। আমরা শেষ করে নিয়ে আসি মেঘমোল্লা। আশিক, আপনাকে দিয়ে শেষ করি, আপনি যদি 1 মিনিটে কিছু যোগ করতে চান, না যোগ করতে চাইলেও সমস্যা নেই। আমি তো মজা নিলাম, কথা লাগে আমি শান্তিপ্রিয় মানুষ। তো 5 আগস্টের পর রাজনীতির এসব বোঝাপড়া আমি বাক্সা বা ওই সময়কার যেসব প্রমিনেন্ট ছাত্র সংগঠন বাক্সা শিবিরের উপর দায়িত্ব দিয়ে আমি পড়ার টেবিলে ফিরে গেছি। কিন্তু এই যে নতুন করে শুরু করছে তোমরা মারামারি, গরমবাজি, সার্কাস, এগুলা অতিষ্ঠ হয়ে আমি আবার সে পড়ার টেবিল থেকে উঠে এই যে এখানে দাঁড়ালাম। কারণ আমি মনে করি অন্তত আমি এনাদের সমানযোগ্য, বেশি বলবো না, অন্তত সমানযোগ্য। তারপরে ঠিকই আমি আমার পড়ার টেবিলে ফিরে যাবো। আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। বেশ উপভোগ্য একটা আলোচনা ছিল, তর্ক বিতর্ক ছিল। আশা করব যে জাতীয় রাজনীতিতে এরকম মুখোমুখি একটা সময় হয়তো আমরা তর্ক বিতর্কের ব্যবস্থা করতে পারবো। যারা আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক যারা টিভি সেটের সামনে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, এবং একই সাথে শুভরাত্রি।